আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হলো তোমার যে ডাইরেক্ট অ্যাক্টিং নন ক্যাটাকোলামিন। তো প্রিভিয়াস লেকচার আমরা কি আলোচনা করেছিলাম? তোমার ক্যাটাকোলামিন, ডাইরেক্ট অ্যাক্টিং মূলত ক্যাটাকোলামিন আছে সিনথেটিক, এবং তোমার যে এন্ডোজেনাস ক্যাটাকোলামিন আছে সেগুলো আলোচনা করছিলাম, ঠিক আছে? তো আজকে আলোচনা করবো হলো তোমার নন ক্যাটাকোলামিন ড্রাগ গুলো, অর্থাৎ ডাইরেক্ট অ্যাক্টিং কিন্তু নন ক্যাটাকোলামিন, ঠিক আছে? দেন আলোচনা করবো হলো তোমার ইনডাইরেক্ট অ্যাক্টিং অ্যাডেনার্জিক ড্রাগ, দেন হলো তোমার মিক্সড অ্যাক্টিং ড্রাগ আলোচনা করবো, ঠিক আছে? এগুলো সবই নন ক্যাটাকোলামাইন। তো নন ক্যাটাকোলামাইন আমি কিছু গ্রুপে ভাগ করছি। এই গ্রুপ ওয়াইজ আমরা আলোচনা করব, জিনিসগুলো বুঝতে সুবিধা হবে এই জন্য, ঠিক আছে? তো একটা গ্রুপ যেমন দেখো ভেসোপ্রেসর, মিডিয়াটিক্স, নেজাল ডিকনগেস্টেন্টস, ব্রঙ্কোডাইলেটরস এবং টোকোলাইটিক্স, এই গ্রুপে আলোচনা করবো, ঠিক আছে? এই গ্রুপগুলোতে ভাগ ভাগ করে কি কি ড্রাগ কাজ করতেছে সেই হিসেবে আমরা আলোচনা করব। আর ইনডাইরেক্টলি তোমার এডিএসডি, নার্কোলেক্সার, অবেসিটি, অবেসিটি বলতে অ্যান্টি অবেসিটি কিছু ড্রাগস আছে, সে ভিত্তিতে আমরা আলোচনা করবো, ঠিক আছে? তারপর আমরা মিক্সড অ্যাক্টিং ড্রাগ আলোচনা করব, ঠিক আছে? তো আলোচনা শুরু করা যাক। তো শুরুতে আমরা যেটা দেখছিলাম সেটা হলো তোমার ভেসোপ্রেসর। কি ভেসোপ্রেসর দেখলাম, অর্থাৎ এখন যে আলোচনা করবো সবই নন ক্যাটেকোলামিন, ঠিক আছে? তো ভেসোপ্রেসর বলতে কি আমরা জানি যে ব্লাড ভেসেলে কি আছে, আলফা ওয়ান রিসেপ্টর আছে, ঠিক আছে? আলফা ওয়ান রিসেপ্টর যখন স্টিমুলেট হইতেছে তখন ভেসো কনস্ট্রিকশন প্রডিউস হইতেছে, ঠিক আছে? ভেসো কনস্ট্রিকশন প্রডিউস হলে তোমার বিপিটা বাইরে যাইতেছে। এগুলো আমরা তো জানি, এগুলো নর্মাল মেকানিজম কিভাবে হচ্ছে আমরা তো এগুলো জানি না। তো বিপি বাড়তেছে, তো এগুলো আমরা হাইপোটেনশন, অর্থাৎ যখন বিপি কম থাকে এই ট্রিটমেন্টে আমরা এই ড্রাগস গুলো ইউজ করবো, ঠিক আছে? তো ভেসোপ্রেসর হিসেবে কি কি নন ক্যাটাকোলামিন আমরা ইউজ করি? প্রথমে আছে তোমার ফিনাইলেফ্রিন। কি আছে? ফিনাইলেফ্রিন, ঠিক আছে? এটা হলো তোমার স্পেসিফিক আলফা ওয়ান অ্যাগনিস্ট, এবং হাইপোটেনশন ডিউরিং স্পাইনাল অ্যানেস্থেসিয়াতে এটা ইউজ করা হয়। অর্থাৎ নর্মালি স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিলে তোমার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি তো ব্লক হয়ে যাইতেছে, তো সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হইতেছে না, ঠিক আছে? তো তারপরে তোমার হাইপার টেনশন আর কি ব্লাড প্রেশারটা রিস্টোর করার জন্য তোমার এই ড্রাগটা দেওয়া হয়, কারণ তোমার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি যখন হইতেছে না তখন তোমার নর্মালি বিপি কম হইতেছে, ঠিক আছে? বিপি কম হইতেছে, তো এই ফিনাইল অ্যাফ্রিনটা তোমার এই হাইপার টেনশন মানে বিপিটা রিস্টোর করার জন্য আর কি ইউজ করা হয়, ঠিক আছে? ফিনাইল অ্যাফ্রিনটা হাইপোটেনশন ডিউরিং স্পাইনাল অ্যানেস্থেসিয়া, তুমি জাস্ট এটুকু মনে রাখবে। আমরা জাস্ট এগুলো এক লাইন করে জাস্ট দেখবো কিভাবে ইউজ করতেছি। দেন আছে তোমার মিরোড্রিন আলফা ওয়ান অ্যাগনিস্ট, সেই একই ফাংশন, ইউজ ইন পোস্টুরাল হাইপোটেনশন, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখবা, পোস্টুরাল হাইপোটেনশন ইউজ করা হয়। আমরা যখন আলফা ব্লকার ড্রাগ বলবো না, তখন দেখবে কিছু ড্রাগ তোমার পোস্টুরাল হাইপোটেনশন অর্থাৎ অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন প্রডিউস করতেছে। তো ওই ক্ষেত্রে আমরা ওই ওই ড্রাগের ট্রিটমেন্ট হিসেবে কিন্তু আমরা মিডোড্রাইন ইউজ করবো, বা কোনো কারণের জন্য পোস্টুরাল হাইপোটেনশন দেখা দেয় তখন আমরা মিডোড্রাইন ইউজ করবো। কি মিডোড্রাইন, ঠিক আছে? দেন এফেড্রিন মূলত একটা মিক্সড ড্রাগ, ঠিক আছে? মিক্সড অ্যাগনিস্ট ড্রাগ, এই কারণে আলফা বিটা দুই রিসেপ্টরের উপরেই কাজ করতে পারে। যে এফেড্রিন সম্পর্কে হালকা পাতলা আলোচনা আমরা তো তোমার শুরুতে যখন ক্লাসিফিকেশন করছিলাম তখন তো বলছিলাম যে মিক্সড ড্রাগ দুইটা রিসেপ্টরকে স্টিমুলেট করতেছে। পরের সেকশনে আছে মিক্সড ড্রাগ গুলো কিভাবে একসঙ্গে প্রডিউস করতেছে, ওটা আমরা দেখবো। তবে দেখো, মিক্সড ড্রাগ আলফা বিটাকে স্টিমুলেট করতেছে, এবং হাইপোটেনশন ইন প্রেগনেন্সিতে এই ড্রাগটা ইউজ করা হয়, মনে রাখবা। কিন্তু হাইপোটেনশন ইন প্রেগনেন্সিতে কিন্তু এটা ড্রাগ অফ চয়েস এফেড্রিন। কেন? কারণ এটা বিটা 2 মূলত, তো ঠিক আছে আমরা জানি আলফা ওয়ানের উপর কাজ করতেছে দেখে তোমার বিপি বাড়তেছে, হাইপারটেনশনটা তোমার ঠিক হয়ে যেতেছে, ঠিক আছে? কিন্তু আমরা তো জানি ব্লাড ভেসেলে তোমার আহ যে ভেসো কনস্ট্রিকশন প্রডিউস করছে আলফা ওয়ান, তোমার ভেসো কনস্ট্রিকশন। তো যদি কোনো কারণে যে ইউটেরাইন ব্লাড ভেসেল আছে, যে ইউটেরাইন ব্লাড ভেসেল যে আছে না আছে, তোমার ইউটেরাইন ব্লাড ভেসেলটা যদি কোনো কারণে কনস্ট্রিকশন হইতেছে, তখন মনে করে যে তোমার ফিটাস সার্কুলেশনের সমস্যা হইতে পারে। আর এটা তোমার সাথে আর ফিটাস সার্কুলেশন সমস্যা হইতে পারে। এই কারণে এটা দেখো, এফেড্রিন তো বিটার উপরে কাজ করতেছে। তো আমরা জানি কি বিটা 2 যে রিসেপ্টর গুলো আছে সেগুলো তোমার ভেসো ডাইলেশন করে। তো এই কারণে ইউটেরাইন যে ব্লাড ভেসেল আছে না, ইউটেরাইন ব্লাড ভেসেলটা ভেসো ডাইলেট অবস্থায় থাকতেছে, অর্থাৎ কোনো প্রকার কনস্ট্রিকশন হইতেছে না। যার কারণে তোমার ফিটাসে তোমার যে সার্কুলেশন এগুলো মেনটেন্স হইতেছে, কোনো রকম ঝুঁকি হইতেছে না। এই জন্য তোমার হাইপারটেনশন ইন প্রেগনেন্সি, এই ক্ষেত্রে আমরা এফেড্রিন ড্রাগ কিন্তু ড্রাগ অফ চয়েস, ঠিক আছে? এফেড্রিনটা ড্রাগ অফ চয়েস। দেন দেখো আরো কিছু ড্রাগ তোমার মেথোক্সামাইন, মিফেন্টামিন, এগুলো সেম তোমার আলফন অ্যাগনিস্ট, ব্লাড ভেসেলে তোমার ভেসো কনস্ট্রিকশন করতেছে এবং হাইপোটেনশনের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, ঠিক আছে?
ভেসোপ্রেসর হিসেবে আমরা তাহলে কি কি জানলাম? ফিনাইলএফিন, মিরোড্রাইন, এফেড্রিন, মিথোক্সামিন এবং মিফেন্টারমিন, ঠিক আছে? তো এখানে আমি মানে বইয়ের যে ফিগারগুলো অ্যাড করছি মূলত মানে এগুলা বই তুমি যে গিলম্যান অ্যান্ড গোল্ডম্যান যে একটা বই আছে না, তোমার ফার্মাকোলজি অ্যান্ড থেরাপিউটিক্স, এই বইটাতে পাবা, ঠিক আছে? এটারই আর কি ছবি। তো এখানে আমি অ্যাড করছি জাস্ট তোমরা যাতে একবার করে রিডিং দিতে পারো এই সম্পর্কে যা লেখা আছে, ঠিক আছে? এখান থেকে জাস্ট একবার করে রিডিং দিবা। এখন দেখো, এখন আমরা পড়বো হলো তোমার মিড্রাটিক ড্রাগ হিসেবে, ঠিক আছে? যে তোমার এই অ্যাড্রেনার্জিক ড্রাগ যে মিড্রাটিক ড্রাগ হিসেবে ইউজ করতেছে সেটা করবো, মানে শুরুতে যে দেখলাম ভেসোপ্রেসর দেন মিড্রাটিক, ঠিক আছে? তো এখন দেখো, এখন তার আগে একটা বেসিক কনসেপ্ট জানতে হবে, ঠিক আছে? আমরা যে জানি, আমরা তো জানি আইরিশ চোখে তো আইতে তো আইরিশ আছে, তো আইরিশে আমরা জানি মাসেল আছে দুই ধরনের, একটা হলো রেডিয়াল মাসেল, একটা হলো তোমার রেডিয়াল মাসেল, আর একটা হলো তোমার, এটা হলো তোমার সার্কুলার মাসেল, ওকে? তো রেডিয়াল মাসেল কোনটা? এই যে এটা দেখতেছো না, এই যে আর এইভাবে রয়েছে, এই যে এগুলা, এগুলাকে বলতেছে আমরা রেডিয়াল মাসেল। আর এই যে গোল 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 এগুলো আছে না, এগুলো বলে হলো তোমার সার্কুলার মাসেল, ঠিক আছে? রেডিয়াল মাসেল এন্ড সার্কুলার মাসেল। এবং দুইটা মাসেলের মধ্যে ডিফারেন্ট টাইপের রিসেপ্টর আছে, এই রিসেপ্টরের ভিত্তিতে ফাংশন হইতেছে। তো রেডিয়াল মাসেলের মধ্যে কি আছে? আলফা ওয়ান রিসেপ্টর আছে। রেডিয়াল মাসলে কি আছে? আলফা ওয়ান রিসেপ্টর আছে। যখন আলফা ওয়ান রিসেপ্টরটা স্টিমুলেটেড হইতেছে তখন রেডিয়াল মাসেলটা কনস্ট্রিক্টেড হইতেছে। যখন রেডিয়াল মাসেল কনস্ট্রিক্টেড হইতেছে তখন পিপিল যে আছে না, চোখের যে পিপিল, পিপিলটা ডাইলেট হয়ে যেতেছে, বড় হয়ে যাইতেছে, ঠিক আছে? এটাকে বলা হয় অ্যাক্টিভ মিড্রিয়াসিস। এই প্রসেসটাকে বলা হয় অ্যাক্টিভ মিড্রিয়াসিস। মিড্রিয়াসিস মানে কি? মিড্রিয়াসিস মানে পিপিলটা বড় হয়ে যাওয়া। কি মিড্রিয়াসিস মানে হলো তোমার পিপিল বড় হয়ে যায়। এই যে এই এটা তোমার পিপিল, ঠিক আছে, নর্মাল থেকে বড় হয়ে গেছে। তোমার রেডিয়াল মাসেল কন্ট্রাক্ট করছে এবং সার্কুলার মাসেল রিল্যাক্স করছে। কন্ট্রাক্ট করছে কেন? কারণ এই যে আলফা ওয়ান স্টিমুলেটেড স্টিমুলেটেড হয়েছে, ঠিক আছে? এই জন্য কি বললাম, রেডিয়াল মাসেল আলফা ওয়ান আছে এবং এটা কন্ট্রাক্টেড হলে পিপিলটা বড় হয়ে যেতেছে। আর একটু সহজে বুঝাইলে, ধরো এটা তোমার পিপিল, এই সাইড দিয়ে তোমার রেডিয়াল মাসেল, ঠিক আছে? কাজ করবে কিন্তু রেডিয়াল মাসেল, আমরা জানি কি রেডিয়াল মাসেলে আলফা ওয়ান আছে, ঠিক আছে? তো যখন কন্ট্রাক্টেড হইতেছে, কন্ট্রাক্টেড যখন হইতেছে মাসেল কন্ট্রাক্টেড হলো, ঠিক আছে? মাসেল কন্ট্রাক্টেড হলে তো মাসেল সাইজটা ছোট হয়ে আছে, ধরো এইটুক ছিল, কন্ট্রাক্টেড হলো তখন এইটুক হয়ে আসলো, তখন কি করলো? ও পিপিলটাকে টেনে একটু বড় করে দিল, ঠিক আছে? তখন পিপিলটা বড় হয়ে যাইতেছে, ঠিক আছে? এই পিপিলটা দেখো বড় হয়ে গেছে। এটাকে বলতেছে অ্যাক্টিভ মেড্রাসিস। মেড্রাসিস মানে পিপিলটা বড় হয়েছে। এই জন্য রেডিয়াল মাসেলকে বলা হয় ডায়ালেটেড পিপিল, অর্থাৎ পিপিলটা ডায়ালেট করে বড় করে দিয়েছে, ঠিক আছে? দেন আসো, এটা গেল রেডিয়াল মাসেল। এখন আমরা দেখবো সার্কুলার মাসেল। সার্কুলার মাসেলে কি আছে? M3 রিসেপ্টর আছে। রেডিয়াল মাসেল আছে আলফা ওয়ান রিসেপ্টর, আর সার্কুলার মাসেল আছে M3 রিসেপ্টর। তো M3 রিসেপ্টর যখন স্টিমুলেটেড হচ্ছে তখন কন্ট্রাকশন অফ সার্কুলার মাসেল, সেম ওটাও আলফা ওয়ান স্টিমুলেটেড করছে, তোমার রেডিয়াল মাসেল কন্ট্রাকশন হয়েছে, এটা সার্কুলার মাসেলের তোমার কন্ট্রাকশন হচ্ছে। কন্ট্রাকশন হইলে এখানে কি হবে? তোমার পিপিলটা ছোট হয়ে আসবে। কি হবে? পিপিলটা ছোট হয়ে আসবে। এই দেখো, এই যে তোমার সার্কুলার মাসেল কন্ট্রাক্ট করতেছে, এই যে তার পাশে যে মাসেল, এটা তোমার সার্কুলার মাসেল। এই সার্কুলার মাসেল কন্ট্রাকশনের কারণে দেখো পিপিলটা ছোট হয়ে গেছে এবং রেডিয়াল মাসেল তখন রিল্যাক্স অবস্থায় আছে। এখন কিভাবে কাজ করতেছে? ধরো এটা হলো তোমার পিপিল, একটু বড় করে দেই, ধরো নর্মাল অবস্থা, এটা ধরো তোমার পিপিল, ঠিক আছে? ধরো এটা তোমার সার্কুলার মাসেল। অর্থাৎ যখন তোমার মানে সার্কুলার মাসেল কন্ট্রাক্টেড হইতেছে তখন স্বভাবত এই মাসেলটাও একটু মানে ভিতরের দিকে টেনে নিয়ে আসবে জিনিসটা, বুঝছো? ভিতরের দিকে টেনে নিয়ে আসলে পরে এই পিপলটাও অটোমেটিক্যালি ছোট হয়ে আসবে, ঠিক আছে? এক্ষেত্রে তাহলে কি হইতেছে? পিপলের কন্ডিশন কি হচ্ছে? পিপলটা ছোট হয়ে যাচ্ছে। কি হচ্ছে? পিপলটা ছোট হয়ে যাচ্ছে। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অ্যাক্টিভ মায়োটিক্স। এখন নর্মালি আমরা যদি আমরা প্র্যাকটিক্যাল আলোচনা করি, মানে নর্মালি আমাদের বডি কিভাবে ঘটতেছে, আমরা তো সেই শুরুর লেকচার থেকে বলে আসতেছি, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি, প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কি? তুমি ধরো কোনো স্ট্রেস সিচুয়েশন আছো, ধরো তোমার পিছনে কোনো একটা কুকুরে দৌড়ানি দিল, তুমি তখন তো ওই ওই সময় তো তোমার কি চোখের পিউপিল গুলো কিন্তু অবশ্যই ডাইলেটেড হইতে হবে, বড় হইতে হবে, যাতে তুমি ভীষণটা ভালোভাবে দেখতে পারো, ঠিক আছে? এগুলো কিন্তু বডিতে নর্মাল মেকানিজমে করতেছে। ড্রাগও এরকম অ্যাকশন প্রডিউস করতেছে আমাদের বডিতে। এটাকে আমরা কি বলতেছি? অ্যাক্টিভ মায়োটিক্স। কি বলতেছে? অ্যাক্টিভ মায়োটিক্স, অর্থাৎ পিউপিল ছোট হয়ে গেছে। এই জন্য সার্কুলার মাসেলকে কি বলা হয়? স্ফিংটার পিউপিল, ঠিক আছে? এগুলা হয়তো তোমরা ফিজিওলজিতে পড়ছো, ডায়ালেটর পিউপিল, স্ফিংটার পিউপিল। কেন আমরা স্ফিংটার, কেন আমরা ডায়ালেট করছি? ও, ক্লিয়ার হয়ে গেছে কেন আমরা এটাকে স্ফিংটার এবং কেন এটাকে ডায়ালেটর করতেছি, ওকে? হ্যাঁ, এটাকে গেল অ্যাক্টিভ মায়োড্রেসিস, অ্যাক্টিভ মিওসিস, ওকে? এখন এখন দেখো, আমরা যদি M3 রিসেপ্টর, আমরা তো জানি যে সার্কুলার মাসেল M3 রিসেপ্টর আছে, হ্যাঁ, মাত্রই আমরা দেখলাম। এখন M3 রিসেপ্টর আমরা যদি ব্লক করে দিই, M3 আমরা যদি ব্লক করে দিই,
তো কি প্যারালাইসিস অফ সার্কুলার মাসেলের কোনো অ্যাকশন আর প্রডিউস হবে না, কথাই বলতে কি প্যারালাইসিস বলতে আমি বুঝাইতেছি সার্কুলার মাসেলের কোনো অ্যাকশন আর প্রডিউস হবে না, ঠিক আছে। দেন প্যাসিভ মিয়াড্রেসিস কিন্তু লিখছি, অর্থাৎ M3 দেখো সহজে কি M3 রিসেপ্টর অ্যাক্টিভেটেড হইলে পরে তোমার মায়োটিক্স প্রডিউস করতেছে, পিপিএল ছোট করে দিচ্ছে। যখন আমরা ব্লক করে দিলাম M3 রিসেপ্টরটা, তোমার ওই সার্কুলার মাসেল আর অ্যাক্টিভ করতে পারতেছে না, প্যারালাইসিস হয়ে যেতেছে, তাহলে তোমার তখন কি প্রডিউস হইতেছে, তখন প্রডিউস হচ্ছে মিয়াড্রেসিস। ফাংশনটা দেখো কিন্তু মিয়াড্রেসিস প্রডিউস হতেছে, তখন এটাকে আমরা বলতেছি প্যাসিভ মিয়াড্রেসিস। কি বলতেছি? প্যাসিভ মিয়াড্রেসিস। এটা ডাইরেক্ট স্টিমুলেশন মাধ্যমে আমরা করছি, এজন্য এটাকে বলছি আমরা অ্যাক্টিভ মিয়াড্রেসিস। আর এটাকে আমরা বলতেছি তোমার প্যাসিভ প্যাসিভ মিয়াড্রেসিস। আর এখানে যে ড্রাগটা কাজ করবে সেটার নাম হলো অ্যান্টি মাস্কেরেনিক ড্রাগ। কি? অ্যান্টি মাস্কেরেনিক ড্রাগ। আর ওই জায়গায় অ্যান্টি মাস্কেরেনিক ড্রাগ, ঠিক আছে। আর অ্যান্টি মাস্কেরেনিক ড্রাগ কি করতেছে? এমসিএল রিসেপ্টর ব্লক করে দিয়ে তোমার প্যাসিভ মিয়াড্রেসিস প্রডিউস করতেছে, ঠিক আছে। এই হলো তোমার অ্যান্টি মাস্কেরেনিক ড্রাগের ফাংশন, মানে অ্যান্টি মাস্কেরেটিক ড্রাগের একটা ফাংশন। এখন অ্যান্টি মাস্কেরেনিক ড্রাগে কি আছে দেখো, অ্যাট্রোপিন আছে, সাইক্লোপ্যান্টোলেট আছে, আর ট্রোপিকামাইড। অ্যাট্রোপিন, সাইক্লোপ্যান্টোলেট, ট্রোপিকামাইড, ঠিক আছে। এগুলা কিন্তু অ্যান্টি মাস্কেরেনিক ড্রাগ যেগুলো প্যাসিভ মিয়াড্রেসিস করতেছে। এখন আলটিমেটলি আমরা মিয়াড্রেটিক ড্রাগ, সেটা তোমার অ্যাক্টিভ হোক প্যাসিভ হোক, সেটা একটা মিয়াড্রেটিক ড্রাগ, ঠিক আছে। তো দেখো মিয়াড্রেটিক ড্রাগ অ্যাট্রোপিন, সাইক্লোপ্যান্টোলেট, ট্রোপিকামাইড আর ফিনাইলেফ্রিন। এই তিনটা তো আমরা নর্মালি দেখলাম অ্যান্টিমাস্কেরিনিক, এটা হলো তোমার অ্যাড্রেনার্জিক, ঠিক আছে। এগুলা সবই এক কথা বলতে অ্যাক্টিভ করুক আর প্যাসিভ করুক, এগুলা মিয়াড্রেটিক ড্রাগ। ওকে, এখন কথা হলো আমরা মিয়াড্রেটিক ড্রাগ কেন পড়তেছি, কি দরকার এগুলা পড়ার। তার আগে আরেকটা টার্ম, একটা মানে পরের এটা বোঝানোর জন্য একটা টার্ম লাগবে, সেটা হলো তোমার সাইক্লোপ্লেজিয়া। কি? সাইক্লোপ্লেজিয়া মানে হলো তোমার চোখের যে অ্যাকোমোডেশন পাওয়ার আছে, এটা বন্ধ হয়ে যায়, সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তোমার এই ড্রাগের ইউজের কারণেই এটা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো সাইক্লোপ্লেজিয়া কিভাবে হয়? যেমন তোমার অ্যান্টিমাস্কেরিনিক ড্রাগ, এই যে অ্যান্টিমাস্কেরিনিক ড্রাগটা আমরা বললাম, দেখলাম না যে তোমার প্যাসিভ মায়োড্রেসিস প্রডিউস করতেছে, এই অ্যান্টিমাস্কেরিনিক ড্রাগ অ্যাট্রোপিন, সাইক্লোপ্যান্টোল, ট্রোপিকামাইড, এগুলা এমসেল রিসেপ্টরকে ব্লক করে দিচ্ছে। আর সিলিয়ারি মাসেল, বুঝছো, সিলিয়ারি যে মাসেল আছে, সিলিয়ারি মাসেলও কিন্তু রিসেপ্টর, এই মাস্কেরিনিক রিসেপ্টরই আছে। এই মাস্কেরিনিক রিসেপ্টর রিল্যাক্স হয়ে যাইতেছে, যার কারণে তোমার এই অ্যাকোমোডেশন রিফ্লেক্সটা আর কি সাময়িকভাবে অফ হয়ে যাইতেছে। আর এটাই কি তখন মনে করো যে চোখের অ্যাকোমোডেশন কি ফোকাস করতে সমস্যা হইতেছে, তখন এটাকেই বলতেছে হলো সাইক্লোপ্লেজিয়া। এটাকেই বলতেছে সাইক্লোপ্লেজিয়া। আমরা যখন মাস্কেরিনিক অ্যান্টি মাস্কেরিনিক মানে যে ড্রাগ গুলো আছে না, ওইগুলা রিসেপ্টর যে ড্রাগ গুলা কাজ করতেছে না, ওইখানে যখন পড়ুন তখন এই জিনিসগুলো আবার আসবে। তো এখন আমার কথা ঠিক আছে, আমি সাইক্লোপ্লেজিয়া জাস্ট টার্মটা বুঝাইলাম। কেন বুঝাইলাম দেখো, ফিনাইল যে এফ্রিন আছে, ফিনাইল এফ্রিন এটা হলো তোমার অ্যাড্রেনার্জিক ড্রাগ। ফিনাইল এফ্রিনটা তোমার আই ড্রপ হিসেবে ইউজ হয়, মায়োড্রেসিস প্রডিউস করতেছে, বাট উইথাউট সাইক্লোপ্লেজিয়া। কি? উইথাউট সাইক্লোপ্লেজিয়া। মায়োড্রেসিস হিসেবে কাজ করতেছে, বাট উইথাউট সাইক্লোপ্লেজিয়া। কিন্তু যে তোমার অ্যান্টিমাস্কেরিনিক অ্যান্টিকোলিনার্জিক অ্যান্টিকোলিনার্জিক, অর্থাৎ অ্যান্টিকোলিনার্জিক বলতে তোমার এই যে অ্যান্টিমাস্কেরিনিক ড্রাগ বুঝাইতেছি। অ্যান্টিমাস্কেরিনিক ড্রাগ যখন আইড্রপস হিসেবে ইউজ হইতেছে, তখন এটা সাইক্লোপ্লেজিয়া প্রডিউস করতেছে। কি প্রডিউস করতেছে? সাইক্লোপ্লেজিয়া। কিন্তু যখন আমরা অ্যাড্রেনার্জিক ইউজ করতেছি, তখন সাইক্লোপ্লেজিয়া প্রডিউস হইতেছে না, ঠিক আছে। এটাই আর কি বোঝানোর জন্য, সাইক্লোপ্লেজিয়া প্রডিউস হইতেছে এবং হইতেছে না। ফিনাইলেফ্রিন অর্থাৎ তোমার অ্যাড্রেনার্জিক যখন অ্যাগনিস্ট ইউজ করতেছে, তখন সাইক্লোপ্লেজিয়া প্রডিউস হচ্ছে না, কিন্তু অ্যান্টিকোলিনার্জিক বা অ্যান্টিমাস্কেরিনিক ইউজের কারণে সাইক্লোপ্লেজিয়া প্রডিউস হচ্ছে, ঠিক আছে। এখন কথা হলো মিয়াড্রেটিক ড্রাগস আমরা মানে কেন করবো, কেন হলো মিয়াড্রেটিক, এই জিনিসটা জানলাম, একটু আগে বললাম না। তো এটা আমরা ইউজ করি মূলত ফান্ডোস্কোপিতে, ঠিক আছে। এটা মূলত ইউজ হয় হলো তোমার ফান্ডোস্কোপিতে। কোথায় ইউজ হয়? ফান্ডোস্কোপি। তো ফান্ডোস্কোপি কি? হোয়াট ইজ ফান্ডোস্কোপি? এই মিয়াড্রেটিক ড্রাগ গুলো তোমার ফান্ডোস্কোপিতে ইউজ হয়। ফান্ডোস্কোপি বা অপথ্যালমোস্কোপি এর মানে কি? এর মানে হলো তোমার চোখের ভিতরের অংশ, যেমন তোমার রেটিনা, অপটিক ডিস্ক, ব্লাড ভেসেল, এই জিনিসগুলো দেখার জন্য, সরাসরি দেখার জন্য এক ধরনের যে ক্লিনিক্যাল এক্সামিনেশন, সেটাকে বলতেছিল তোমার ফান্ডোস্কোপি। সেটাকে কি বলে? ফান্ডোস্কোপি বলে। এক ধরনের ক্লিনিক্যাল এক্সামিনেশন, সেটাকে বলে তোমার ফান্ডোস্কোপি। তো মনে করো যে এখন ফান্ডোস্কোপি কেন করা হতে পারে? তোমার ডায়াবেটিক রেটিনোপ্যাথি, তারপর তোমার হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি বা প্যাপিলোইডিমা, এসব এসব সমস্যা হলে পরে তোমার এই ফান্ডোস্কোপিটি করে দেখা হয় আর কি, চোখের রেটিনা, অপটিক ডিস্ক, এগুলার মানে পরিস্থিতি, এগুলা কেমন অবস্থায় আছে, কি সমস্যা হচ্ছে, এগুলো আর কি বোঝার জন্য, ঠিক আছে। এখন কিভাবে করা হয়? চোখের যে তোমার ডাইলেটিং, মানে এখন ফান্ডোস্কোপি করার জন্য তোমার পিপিটা অবশ্যই ডাইলেটেড হতে হবে। তো এই কারণে তোমার ট্রপিক্যামাইড দেওয়া হয়, অর্থাৎ পিপিল বড় হয়ে যেতেছে, এই অ্যান্টিমাসেনিক ড্রাগ আর কি দেওয়া হয়। দেন
অপথ্যালমোস্কোপ দিয়ে আর কি রেটিনা রেটিনা বা অপটিক ডিসঅ্যাবল এগুলো দেখা হইতেছে। এটা হলো তোমার ফান্ডোস্কোপি বা অপথ্যালমোস্কোপি। এখানে এখানে মূলত এই ড্রাগ গুলো ইউজ করতেছি আমরা, ঠিক আছে। ফান্ডোস্কোপি ইন অ্যাডাল্টের মধ্যে তোমার ফিনাইল, মূলত ফিনাইল এফ্রিন ইউজ করা হইতেছে। আর ফান্ডোস্কোপি ইন চাইল্ডের ক্ষেত্রে মূলত অ্যাট্রোপিন 1% অয়েন্টমেন্ট হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। এটাই হলো মূলত এই মেডিয়াটিক ড্রাগের ইউজ, ঠিক আছে। একবার রিক্যাপ দেখো, এখানে আমরা ফাংশন পড়লাম, কিভাবে প্রডিউস হইলো, ঠিক আছে। এগুলো তোমার ড্রাগ নেম, কেন আমরা এটা পড়লাম, কেন পড়লাম, এই ফান্ডোস্কোপির জন্য এটা পড়লাম। হোয়াট ইজ ফান্ডোস্কোপি এটা দেখবা। আর এখানে একটা বেনিফিট মানে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজের একটা আলোচনা আছে। ফিনাইলেফ্রিন অ্যাড্রেনার্জিক ইউজ করলে তোমার সাইক্লোপ্লেজিয়া হইতেছে, বাট তোমার অ্যান্টিকোলিনজেপিক অ্যান্টিমাস্কারনিক ইউজ করলে সাইক্লোপ্লিজিয়া প্রডিউস করতেছে, ঠিক আছে। তো এই যে বইয়ের একটা ছবি অ্যাড করছি, তো এই ক্ষেত্রে তুমি রিডিং করতে পারো, ঠিক আছে। জাস্ট বই রিডিং পড়বা, বাকি তোমাদের পড়ার জন্য আমি এই জায়গায় জাস্ট ইউজ করছি, অর্থাৎ ফিনাইলেফ্রিনের তোমার পুরো ফাংশন আছে। এখন নেক্সট আসলে তোমার নেজাল ডিকনগেস্টেন্স। কি নেজাল ডিকনগেস্টেন্স? তার আগে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ কনগেস্টেন্স, অর্থাৎ নেজাল কনগেশনটা কি। হোয়াট ইজ নেজাল কনগেশন? নেজাল কনগেশন জিনিসটা কি? তো নেজাল কনগেশন মানে বলতে গেলে তোমার নাক বন্ধ হয়ে যায়, অর্থাৎ নাকে যে বা নোসে যে ব্লাড ভেসেল গুলো আছে না, ব্লাড ভেসেল গুলো ডাইলেশন, ভেসল ডাইলেশন হয়ে যায়, মানে ভেসল ডাইলেট হয়ে যায়। ডাইলেট হয়ে গেলে তোমার নাক অফ হয়ে যায়, তখন ঠিক মতন আর কি তোমার কোনো কিছু বাতাস চলাচল করতে পারতেছে না, ঠিক মতো তুমি নিঃশ্বাস নিতে পারতেছো, প্রশ্বাস নিতে পারছো না। তো এটাকে বলা হয় কনগেশন। হোয়াট ইজ কনগেশন? কনগেশন মানে হলো নাক বন্ধ হয়ে যায়, ব্লাড ভেসেল, নাকের যে ব্লাড ভেসেল গুলো আছে সেই ব্লাড ভেসেল গুলো ডাইলেট হয়ে যায়, যার কারণে তোমার যে নিঃশ্বাস প্রশ্বাস বা বাতাস চলাচলই করতে পারতেছে না। তো তোমার নেজাল, এটাকে বলতেছে তোমার নেজাল কনগেশন, এটাকে বলতেছে নেজাল কনগেশন। তো এক্ষেত্রে আমরা এই নেজাল কনগেশনটাকে রিমুভের জন্য, এই সমস্যার জন্য তোমার নেজাল ডিকনগেস্ট ড্রাগ আসতেছে। ডিকনগেস্ট মানে কি? হ্যাঁ, এই যে ডিকনগেস্ট, ডিকনগেস্ট মানে কি, এই তোমার কনগেশন যেটা আছে কনগেস্টেন্স, এই কনগেস্টেন্সটাই মূলত রিমুভ করে দিল, এটাকে বলতেছে নেজাল ডিকনগেস্টেন্স, ঠিক আছে। প্রডিউস ভেসোকনস্ট্রিকশন ইন নেজাল ব্লাড ভেসেল। কনগেশনে যেহেতু ভেসো ডাইলেশন হচ্ছে, কনগেশনে যেহেতু ভেসো ডাইলেশন হতেছে, তো ভেসো কনস্ট্রিকশন করে দিলে পরে মূলত সমস্যার সমাধানটা হইতেছে। এই জন্য নেজাল যে ডিকনগেস্টেন্স ড্রাগস আছে এগুলো ভেসো কনস্ট্রিকশন প্রডিউস করে নেজাল ব্লাড ভেসেল গুলোতে, ঠিক আছে। ট্রিটমেন্ট অফ রাইনোরিয়া, অর্থাৎ এই যে ভেসো ডাইলেশন হইতেছে না, এই কারণে যে তোমার সমস্যা প্রডিউস হইতেছে তাকে বলতেছে তোমার রাইনোরিয়া। রাইনোরিয়া মানে তোমার এই যে তোমার ওই ডাইলেট হওয়ার কারণে অতিরিক্ত পানি বা সর্দি বেরোয় নাক দিয়ে, একে এক কথায় নেজাল ডিসচার্জ যা বেড়ে যাইতেছে, এটাকে বলতেছে তোমার রাইনোরিয়া। এটাকে কি বলতেছে? রাইনোরিয়া বলতেছে। হ্যাঁ, তো কি কারণে হইতে পারে নেজাল ব্লাড ভেসেল ডাইলেট, কি কারণে হইতে পারে বা কিভাবে কি কারণে রাইনোরিয়া প্রডিউস হইতে পারে, ঠিক আছে। তো ডাস্ট, বিভিন্ন ডাস্ট বা অ্যালার্জেনের কারণে এটা প্রডিউস হইতে পারে, এডিমার কারণে হইতে পারে, ইনক্রিজ মিউকাস প্রোডাকশন। এটা জাস্ট কজগুলো আমি অ্যাড করছি তোমাদের পার্সোনালি পড়ার, মানে তোমাদের পড়ার জন্য আমি এই জিনিসটা অ্যাড করছি, ঠিক আছে। মানে কি কারণে তোমার ডিকনগেশনটা হইতে পারে, ঠিক আছে। তোমরা জাস্ট একবার এটা এটা দেখবা, দেখলেই হবে, ঠিক আছে। এখন ডিকনগেস আমরা হলো তোমার দেখলাম কনগেশন হইতেছে, তোমার রাইনোরিয়া প্রডিউস হইতেছে। এখন আমরা ডিকনগেস্ট ড্রাগ হিসেবে আমরা মানে কনগেশন দূর করার জন্য ডিকনগেস্টেন্স ড্রাগ ইউজ করতেছি, ঠিক আছে। তো এখন ডিকনগেস্টেন্ট ড্রাগ হিসেবে মানে কি কি আছে দেখো। তো দেখো, টাইপস অফ নেজাল ডিকনগেস্টেন্স, টাইপস অফ নেজাল ডিকনগেস্টেন্স এর মধ্যে কি কি আছে। প্রথমত দেখো, নেজাল ড্রপস আছে, ওরাল ট্যাবলেটস আছে, বা বোথ অ্যাকশন আছে, ঠিক আছে। তো নেজাল ড্রপস, তো নেজাল ড্রপস এর মধ্যে আছে হলো তোমার অক্সিমেটাজোলিন, জাইলোমেটাজোলিন আর হলো নেফাজোলিন। কি? অক্সিমেটাজোলিন, জাইলোমেটাজোলিন আর হলো নেফাজোলিন, অর্থাৎ জোলিন ওয়ার্ড আছে। এইগুলো আসলে তোমার নেজাল ড্রপ হিসেবে ইউজ করে। কি? এই যে নেজাল ড্রপ হিসেবে ইউজ করা হয়। দেন ওরাল ট্যাবলেট আছে, ওরাল ট্যাবলেটের মধ্যে আছে এফেড্রিন আর হলো সিউডো এফেড্রিন। ওরাল ট্যাবলেট হিসেবে আছে কি? এফেড্রিন আর হলো তোমার সিউডো এফেড্রিন, এগুলো ওরাল ট্যাবলেট হিসেবে ইউজ হতেছে অ্যাজ এ নেজাল ডিকনগেস্টেন্স। বোথ হিসেবে তুমি পাইতে পারো, অর্থাৎ আচ্ছা ড্রপস বা ট্যাবলেট, এই ক্ষেত্রে তোমার হইতেছে ফিনাইল এফ্রিন ইউজ করা হইতেছে। কি? ফিনাইল এফ্রিন। তো নেজাল ড্রপ যেটা আছে সেটা মূলত কাজ করতেছে আলফা 2B রিসেপ্টর উপর। আমরা আগে পড়ছি আলফা 1 এবং আলফা 2B, এদের ফাংশন সেমই, দুটাই ভেসোকনস্ট্রিকশন প্রডিউস করতেছে। তেমনি এই ড্রাগ গুলো আলফা 2B কাজ করে ভেসোকনস্ট্রিকশন প্রডিউস করতেছে, অর্থাৎ নাকের যে ব্লাড ভেসেল ডাইলেট হয়ে যাচ্ছে ওইগুলো ভেসোকনস্ট্রিকশন করে দিচ্ছে, যার কারণে তোমার ইজিলি বাতাস চলাচল করতে পারতেছে, ঠিক আছে। কনগেশন গেল, রাইনোরিয়া প্রডিউস হইতেছে, যার কারণে নেজাল ডিকনগেস্ট ড্রাগের মাধ্যমে আমরা এই মানে ট্রিটমেন্ট দিলাম। এখন কিছু মানে তোমার সমস্যা হইতে পারে, অর্থাৎ দেখো সাইড এফেক্ট
সাইড এফেক্ট প্রডিউস হতে পারে। তো দেখো মানে ক্রনিক বা কন্টিনিউয়াস ইউজ অফ নেজাল ডিকনজেস্টেন্স, অর্থাৎ কন্টিনিউয়াসলি তুমি ধরো অনেকদিন যাবত নেজাল ডিকনজেস্ট ট্র্যাক ইউজ করতেছো, তো স্বভাবতই এটা ভেসোকনস্ট্রিকশন প্রডিউস করতেছে। কি প্রডিউস করতেছে? ভেসোকনস্ট্রিকশন প্রডিউস করতেছে, অর্থাৎ ক্রনিক ভেসোকনস্ট্রিকশন ইন নোজ, ভেসোকনস্ট্রিকশন প্রডিউস করতেছে। তো তার কারণে তোমার ব্লাড সাপ্লাই টু দ্য নেজাল সেলসে তোমার ব্লাড সাপ্লাইটা কি হতে পারে? কমে যেতে পারে, কমে যায় আর কি। নেজাল সেলসে ব্লাড সাপ্লাইটা কমে যায়, তখন ইস্কিমিয়া প্রডিউস হতে পারে। অর্থাৎ তোমার নেক্রোসিস, ইস্কিমিয়া মানে ব্লাড সাপ্লাই সাইডে কমে গেছে, ব্লাড সাপ্লাই যখন কমে যেতেছে তখন এটাকে ইস্কিমিয়া বা নেক্রোসিস প্রডিউস হইতেছে। তো এটাকে বলতেছে অ্যাট্রোপিক রিনাইটিস, অর্থাৎ তোমার যে তোমার নেজাল গ্ল্যান্ড, নেজাল যে এগুলো আছে সেগুলো ধীরে ধীরে পাতলা হয়ে যেতেছে, শুকিয়ে যেতেছে, ব্লাড ভেসেল নাই কোনো, তোমার কি বলেন, নিউট্রিশনাল কোনো কিছু পাইতেছে না, এক কথা নেক্রোসিস প্রডিউস হইতেছে। এই কারণে যেটা কন্ডিশন হইতেছে এর নাম হলো অ্যাট্রোফিক রাইনাইটিস। এর নাম কি? অ্যাট্রোফিক রাইনাইটিস। এর নাম কি? অ্যাট্রোফিক রাইনাইটিস। ঠিক আছে, এটা হলো তোমার ক্রনিক ইউজের ক্ষেত্রে, অর্থাৎ কন্টিনিউয়াসলি তুমি ইউজ করতেছো। তুমি ধরো তোমার রাইনেরও হয়েছে, তুমি ড্রাগ দিলা, নেজাল ড্রপ দিলা, দেখলা ঠিক আছে, তখন নাক ইজিলি নিতে পারতেছো নিঃশ্বাস, ধরো আবার 10 মিনিট পর বা 20 মিনিট পর আবার হয়েছে, আবার ইউজ করলা, এরকম ধরো তুমি অনেকদিন যাবো এরকম ইউজ করছো, তার কারণে তোমার এই সমস্যাটা প্রডিউস হতে পারে। তো আরেকটা হলো তোমার ধরো এটা তো কন্টিনিউয়াস হলো ক্রনিক ইউজ, অনেকদিন যাবত ইউজের কারণে। আরেকটা হলো তোমার সাডেন স্টপেজ অফ নেজাল ডিকনজেস্টেন্স। সাডেন স্টপেজ অফ নেজাল মানে তুমি ইউজ করতেছো হঠাৎ করে বন্ধ করে দিলা, বন্ধ করে দিলে তুমি ওটা আবার প্রডিউস হবে, ভেসেল যে ডাইলেশন আছে না, ওটা আবার প্রডিউস হবে। হ্যাঁ, অর্থাৎ রিবাউন্ড ভেসো ডাইলেশন মানে ওই জিনিসটা আবার প্রডিউস হবে। এটাকে বলতেছে রিবাউন্ড রাইনাইট, আবার প্রডিউস হবে। এবং এটাকে বলতেছে রাইনাইটিস মেডিকামেন্টোসা। কি বলতেছে? রাইনাইটিস মেডিকামেন্টোসা, অর্থাৎ সাডেন স্টপেজ অফ নেজাল ডিকনজেস্ট এর কারণে রাইনাইটিস মেডিকামেন্টোসা হয়। কি হয়? রাইনাইটিস মেডিকামেন্টোসা। ঠিক আছে, এটা তোমার একটা অ্যাডভার্স এফেক্ট আছে এই ড্রাগের। তো মোটামুটি এগুলাই, অর্থাৎ আমরা বললাম তোমার মিডরাটিক বললাম, দেন নেজাল ডিকনজেস্টেন্ট বললাম। ঠিক আছে, তো এর মধ্যে আমি আরেকটা ইনফরমেশন যেটা দিব সেটা হলো তোমার আলফা 2 রিসেপ্টর অ্যাগনিস্ট আছে। আলফা টু রিসেপ্টর অ্যাগনিস্ট আলফা টু রিসেপ্টর অ্যাগনিস্ট তো আলফা টু রিসেপ্টর অ্যাগনিস্ট হলো তোমার ক্লোরনিডিন আর হলো তোমার মিথাইল ডোপা। মূলত ইউজ করা হয় তোমার হাইপার টেনশনের ক্ষেত্রে। এখন আলফা 2 এগোনিস্ট এখানে জাস্ট আমি আমি বলবো তুমি জাস্ট নাম দুটা দেখো, এটা ডিটেলস ভিডিও পরে লেকচার আছে আমার, এটা নিয়ে আমি ডিটেলস এখানে আলোচনা করবো। তো তুমি জাস্ট ক্লোরনিডিন চাইলে এই ফাংশনটা দেখে নিতে পারো, পরবর্তীতে এটা অ্যাড করা হবে। ঠিক আছে, জাস্ট আপাতত এটাই, এখানে জাস্ট নাম আর এই ফাংশনটা এই ছবি থেকে পড়বা, আর কিছু লাগবে না। আর বিটা 1 এর যে এইগুলো আছে তোমার যে অ্যাগনিস্ট ড্রাগ, ওটা ম্যাক্সিমাম তোমার ওই তোমার ইন্ডোজেনাস যে ক্যাটাকোলামিন আমরা বললাম, নেপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, ওইগুলাই সব ওইগুলাই। ঠিক আছে, ওইগুলো হলো তোমার বিটা 1। তো এই ক্ষেত্রে তোমার নন ক্যাটাকোলামিন আর কি, ওইগুলো সবই ক্যাটাকোলামিন, নন ক্যাটাকোলামিন আর নাইবো বিটা 1 এর। ঠিক আছে, তো মিডরাটিক বললাম, নেসাল ডিকনজেস্ট বললাম, এখন পড়বো আমরা ব্রঙ্কো ডায়ালেটর হিসেবে। ব্রঙ্কো ডায়ালেটর হিসেবে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, তো ব্রঙ্কো ডায়ালেটর এগুলো হলো তোমার বিটা 2, কি বিটা 2 অ্যাগনিস্ট ড্রাগস, কি বিটা 2 অ্যাগনিস্ট ড্রাগস, ব্রঙ্কো ডায়ালেটর বিটা 2 অ্যাগনিস্ট ড্রাগ। আমরা তো জানি বিটা 2, তো আমরা ফাংশন আগে পড়ছি তাই না? তো বিটা 2 কি করতেছে? বিটা 2 ব্রঙ্কো ডাইলেশন, ভেসো ডাইলেশন এগুলাই প্রডিউস করতেছে। তো ব্রঙ্কিয়াল যে মাসেল সেখানে আছে তোমার বিটা 2। তো বিটা 2 তোমার অ্যাগনিস্ট ড্রাগ, এটা তোমার ব্রঙ্কো ডাইলেশন প্রডিউস করবে। এই যে ব্রঙ্কো ডাইলেশন প্রডিউস করবে, কি করবে? ব্রঙ্কো ডাইলেশন প্রডিউস করবে। তো এটা কোথায় ইউজ করবো আমরা? ব্রঙ্কো ডাইলেটর ইউজ, এগুলো এগুলো আমরা কোথায় ইউজ করবো? কাদের ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়? এই যে অ্যাস্থমা, সিওপিডি, ওদের তো ব্রঙ্কো কনস্ট্রিকশন হয় না? তো এগুলো ট্রিটমেন্ট আমরা ইউজ করবো হলো তোমার ব্রঙ্কো ডাইলেটর ড্রাগস। তো ব্রঙ্কোডাইলেটরস ড্রাগের মধ্যে কি কি আছে? স্যালবিউটামল, স্যালমেট্রল এবং ফরমেট্রল। ঠিক আছে, এগুলো আছে। এই ড্রাগস গুলো আমরা অ্যাস্থমা আলাদা একটা ই আছে, চ্যাপ্টারই আছে, তো ওই জায়গায় গ্রেট ডিটেলস আলোচনা করব। আপাতত জাস্ট নামগুলা দেখে রাখো, এইটুকু জানলে, এই চ্যাপ্টারে এইটুকু জানলে চলবে, এখানে আমরা ফুল ডিটেলসে দেখবো। ঠিক আছে, স্যালবিউটামল, স্যালমেট্রল, ফরমেট্রল। ঠিক আছে, এগুলো আমরা ইউজ হইতেছে, অর্থাৎ তোমার বিটা 2 রিসেপ্টর অ্যাগনিস্ট হিসেবে যে স্যালবিউটামল, টার্বুটালিন, স্যালমেট্রল এবং ফরমেট্রল, এগুলো আমরা মূলত ইনহেলেশনাল রুট হিসেবে ইউজ করতেছি। দেন ব্রঙ্কো ডাইলেশন প্রডিউস করতেছে, অ্যাস্থমা বা সিওপিডি তে ট্রিটমেন্টে, অ্যাস্থমা বা সিওপিডি ট্রিটমেন্টে আমরা এগুলো ইউজ করতেছি। এই ড্রাগগুলো অ্যাস্থমা বা সিওপিডি ট্রিটমেন্টে আমরা এই ড্রাগগুলো ইউজ করতেছি। ঠিক আছে, তো এখান থেকে আমি যেটা দেখাবো সেটা হলো কমন আর কি সাইড এফেক্টটা দেখাবো। এই ড্রাগের ইউজের কারণে কিছু কমন সাইড এফেক্ট প্রডিউস হয়, এটা তুমি 2TH দিয়ে মনে রাখতে পারো, অর্থাৎ তোমার ট্রেমোরস, তারপর তোমার
ট্র্যাকিকার্ডিয়া, তারপরে তোমার হাইপোক্যালেমিয়া বা হাইপারগ্লাইসেমিয়া প্রডিউস হয়, ঠিক আছে। এখন ট্রেমর স্বাভাবিকভাবে বিটা টু অ্যাক্টিভিটির কারণে মনে করো যে ট্রেমরস হয়, বুঝছো। এটা একটা মনে করো যে মোস্ট কমন, এই ড্রাগ ইউজ করে তোমার ট্রেমরস হবে, একটা মোস্ট কমন সাইড এফেক্ট এটা ট্রেমরস। এখন এটা বুঝতে গেলে অনেক দেখো না, যখন তুমি স্ট্রেস সিম্পথেটিক সিম্পথেটিক অ্যাক্টিভিটি তোমার বডিতে চলে হয়, স্ট্রেস স্ট্রেস অবস্থায় থাকো, তো স্বাভাবিকভাবে তোমার হাত পা কাঁপাকাঁপি শুরু করে, কিন্তু এটা তো নর্মাল অবস্থা, হাত হাত পা কাঁপাকাঁপি করে। তুমি ভয়ে তোমার পিছনে যদি তোমার কোনো কুকুর তোমার দৌড়ায়, তখনও কিন্তু দেখলে কোনো কিছু দেখলে, কোনো কিছু ভয়ঙ্কর কিছু দেখলে তো তোমার মধ্যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি চলে আসে, তো তুমি তোমার হাত পা কাঁপাকাঁপি শুরু করে না। তো ড্রাগ গুলো তো মনে করতে এই রিসেপ্টরের উপরেই কাজ করতেছে, তো সেক্ষেত্রে মনে করো যে ট্রেমরস একটা কমন সাইড এফেক্ট এই তোমার অ্যাস্থমা বলতে অ্যাস্থমাতে যে ড্রাগ গুলো ইউজ করতে হয়, স্যালবিউটামল, টার্বুটালিন, স্যালামেট্রল বা ফরম্যাট্রল, যে ড্রাগ গুলো ইউজ করতেছো, এগুলো একটা কমন সাইড এফেক্ট হলো তোমার ট্রেমরস হবে। দেন ট্যাকিকার্ডিয়া, অর্থাৎ হাইডোজ হাইড্রোসে যদি তুমি এটা ইউজ করো, নর্মালি তো এগুলা বিটা টু তে অ্যাগনিস্ট হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। বাট হাইড্রোজে দিলে পরে কি হয়, এগুলা কিছু পরিমাণ বিটা ওয়ানেও কাজ করে যায়, এটা মানে সাইড এফেক্ট, বিটা ওয়ানেও কাজ করতেছে, তখন তোমার ট্যাকিকার্ডিয়া প্রডিউস করতেছে, এজন্য লেখা যায় হাইড্রোজ। নর্মাল ডোজে তো সব বিটা টু অ্যাক্টিভিটি হচ্ছে, বাট হাইড্রোজে তোমার ট্যাকিকার্ডিয়া প্রডিউস করতেছে, কি করতেছে, হাইড্রোজে ট্যাকিকার্ডিয়া প্রডিউস করতেছে, ঠিক আছে। দেন তোমার হাইপোগ্লাইসেমিয়া প্রডিউস করতেছে, কি প্রডিউস করতেছে, হাইপোগ্লাইসেমিয়া। এই জিনিসটা একটু ডিটেলসে দাও, কিভাবে প্রডিউস হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। তো নর্মালি কি হচ্ছে, যখন অর্থাৎ স্যালমেট্রল তুমি নিলা, ঠিক আছে, নর্মালি স্যালমেট্রল তুমি নিলা, দেন বিটা টু অ্যাড্রেনার্জিক রিসেপ্টর অ্যাক্টিভেশন, অর্থাৎ তোমার যে মাসেল মাসেল আছে, স্মুথ মাসেল, সেখানে তোমার বিটা টু রিসেপ্টরটা তোমার অ্যাড্রেনার্জিক যে রিসেপ্টর, সেটা তো অবশ্যই অ্যাক্টিভেশন হয়। যখন এই জিনিসটা অ্যাক্টিভেশন হয়, তখন কি হয়, সাথে সাথে তোমার যে সোডিয়াম পটাশিয়াম যে এটিপিএস পাম্পটা আছে, সোডিয়াম পটাশিয়াম যে তোমার চ্যানেলটা আছে, সেই সোডিয়াম পটাশিয়াম যে এটিপিএসটা আছে না, এই সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এর অ্যাক্টিভিটিটা বেড়ে যায়। কি হয়, সোডিয়াম পটাশিয়ামের এটিপিএস এর অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, তখন কি হয়, তখন এই যে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এর অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, তখন কি হয়, তোমার যে পটাশিয়াম আয়নটা আছে, সেই পটাশিয়াম আয়নটা মনে করো যে এক্সট্রা সেলুলার থেকে ইন্টার সেলুলারে বেশি পরিমাণ আর কি চলে আসে, ঠিক আছে, এই পাম্পের সাহায্যে আছে তোমার এক্সট্রা সেলুলার থেকে ইন্টার সেলুলার বেশি পরিমাণ চলে আসে পটাশিয়াম আয়নটা, ঠিক আছে। এখন কথা হলো, আমরা জানি যে এক্সট্রা সেলুলারে কিন্তু পটাশিয়াম আয়ন কম আছে, এক্সট্রা সেলুলার পটাশিয়াম আয়ন কম আছে, যখন এক্সট্রা সেলুলার থেকে বেশি পরিমাণে আয়ন তোমার ইন্টারসেলুলারে ইন করতেছে, তখন এক্সট্রা সেলুলারে তোমার হাইপোক্যালেমিয়া প্রডিউস হইতেছে, কি হইতেছে, হাইপোক্যালেমিয়া প্রডিউস হইতেছে। এখন আমরা তো জানি যে এক্সট্রা সেলুলার তো মূলত আমাদের ইন্টারনাল এনভায়রনমেন্ট হিসেবে কাজ করতেছে, ফিজিওলজিতে দেখছো, কারণ এই জায়গায় তোমার সবকিছু হইতেছে, নিউট্রিশন, তারপরে তোমার নার্ভ সিগন্যাল ট্রানজাকশন, সবকিছু এই এক্সট্রা সেলুলার এর উপরে তো হইতেছে, মানে আয়নের উপরে ডিপেন্ড করে। তো এক্সট্রা সেলুলার থেকে পটাশিয়াম গুলো ইন্টার সেলুলার অর্থাৎ সেলের ভিতরে প্রবেশ করতেছে, তখন এক্সট্রা সেলুলারে তোমার পটাশিয়াম আয়নের ঘাটতি দেখা যেতেছে, যার কারণে হাইপোক্যালেমিয়া প্রডিউস করতেছে। কি প্রডিউস করতেছে, হাইপোক্যালেমিয়া প্রডিউস করতেছে। সোডিয়ামও যাইতেছে ইন্টারসেলুলার থেকে এক্সট্রা সেলুলারে, সোডিয়াম যাইতেছে, বাট আমরা জানি এক্সট্রা সেলুলারে সোডিয়ামের পরিমাণ অনেক বেশি, কত 135 মেবি, আমার মানটা মনে নাই, যাক তবে এক্সট্রা সেলুলার সোডিয়ামের পরিমাণ অনেক বেশি, কিন্তু এক্সট্রা সেলুলার পটাশিয়াম কত 3.5 থেকে 5 মিলিমোল, মেবি 3.5 থেকে 5 মিলিমোল, ইন্টারসেলুলার মেবি 135, ঠিক আছে। এই জন্য মনে করছে পটাশিয়ামের বাইরে থেকে এক্সট্রা সেলুলার থেকে যখন সেলের ভিতরে ইনপুট হইতেছে, তখন বাইরে তোমার এক্সট্রা সেলুলার কমে যেতেছে, তখন হাইপোক্যালেমিয়া প্রডিউস করতেছে। দেখো, পটাশিয়াম প্লাস ইনফ্লাক্স বেশি পরিমাণে হইতেছে এক্সট্রা সেলুলার থেকে ইন্টারসেলুলারে, তখন মনে করছে সেরাম যে পটাশিয়াম লেভেল, অর্থাৎ এক্সট্রা সেলুলার তো মেইনলি এক্সট্রা সেলুলার থেকে তো কমে যেতেছে, এই জন্য হাইপোক্যালেমিয়া প্রডিউস করতেছে। এবং এবং তোমার এর কারণে তোমার এই যে মাসেল উইকনেস, ক্র্যাম্পস বা অ্যারিথমিয়ার রিস্ক হইতেছে, ঠিক আছে। তো সাইড এফেক্ট হিসেবে কি পাইলাম, হাইপোক্যালেমিয়া। এখন কথা হলো, মনে করো যে এখানে যে তোমার পটাশিয়াম হইতেছে, এটা কিন্তু পটাশিয়ামের লস হইতেছে না, এটা কিন্তু তুমি আবার তোমার এটা কিন্তু আবার রিভার্সেবল, অর্থাৎ এটা তুমি আবার ঠিক করতে পারবে, এখানে কিন্তু পটাশিয়ামের কোনো লস হইতেছে না, যা শিফট হইতেছে এক্সট্রা থেকে ইন্টারসেলুলার শিফট হইতেছে, নো লস হইতেছে, কোনো লস হইতেছে না, কিন্তু এটা রিভার্সেবল। কিন্তু অ্যাকিউট সেটিং এ যেমন তোমার এই সাথে সাথে হলো অ্যাকিউটলি এটা তোমার জন্য অ্যারিথমিয়া রিস্ক হতে পারে, ঠিক আছে, অ্যাকিউটলি এটা ডেঞ্জারাস হতে পারে কিন্তু, ঠিক আছে। আমরা কি বললাম, ট্রেমরস, ট্যাকিকার্ডিয়া, হাইপোক্যালেমিয়া ডিটেলসে দেখা দিলাম মেকানিজম সহ কিভাবে প্রডিউস হইতেছে। এরপর আছে তোমার হাইপারগ্লাইসেমিয়া, আর হাইপারগ্লাইসেমিয়া হলো তোমার বিটা টু রিসেপ্টর আছে লিভারে আছে বিটা টু রিসেপ্টর, এই বিটা টু রিসেপ্টর স্টিমুলেট হলে তোমার গ্লাইকোজেনোলাইসিস, অর্থাৎ গ্লাইকোজেন যেটা আছে ওটা তোমার ভাঙতে শুরু করে ব্লাডে তোমার গ্লুকোজ লেভেল বাইরে যেতেছে, এটাকে বলতেছে তোমার হাইপারগ্লাইসেমিয়া, ঠিক আছে। ট্রেমরস, ট্যাকিকার্ডিয়া, হাইপোক্যালেমিয়া এবং হাইপারগ্লাইসেমিয়া।
টু টি এস তে মনে রাখতে হবে, টু টি তে টেমোর টাইকার্ডা, টু এস তে হাইপোক্যালেমা হাইপারগ্লাইসিমিয়া। ওকে, ড্রাগ কি কি আছে? স্যালবিটামল, স্যালমেট্রোল, ফরমেট্রোল বা টার্বুটালিন। ঠিক আছে, তো এখান থেকে মোটামুটি আমি যেটা জাজ বললাম নামগুলো তোমরা পড়বা, কিভাবে আর কি ফাংশন করতেছে এটা আমরা অ্যাস্টমা যখন পড়বো আরো ডিটেলসে জানবো। আর এখানে আরেকটা কথা, সেটা হলো এই যে তোমার যে ক্লোনিডিন, এটা আমি যদিও পরে রাখছি, চাইলে পরে এখানে দেখো আমি ক্লোনিডিন একটা অ্যাড করে দিচ্ছি, চাইলে পরে এখান থেকে রিডিং দিতে পারো, তোমরা জাস্ট বোঝার সাথে বুঝবা তো অবশ্যই রিডিং দিবা, ঠিক আছে। ব্রঙ্কোডাইলেটস গেল, ঠিক আছে। তো এই যে এখানে দেখো, মানে আমি এটা জাস্ট অ্যাড করছি, তোমরা জাস্ট এই যে মানে এখানে যে নামগুলো আছে না, এগুলো জাস্ট রিডিং দেবে, যে টার্বোটুলিন, দেন স্যালমেট্রোল, ফরমেট্রোল, এগুলা রিডিং দিবা, ঠিক আছে। লাইন বাই লাইন বুঝাইতে গেলে পরে দিন কাভার হয়ে যাবে। নেক্সট গ্রুপটা হলো টোকোলাইটিক্স। টোকোলাইটিক্স, টোকোলাইটিক্স কি জিনিসটা কি? টোকো, টোকো টোকো মানে হলো তোমার ইউটেরাস। লাইটিক্স, লাইটিক্স মানে নো কন্ট্রাকশন, অর্থাৎ ইউটেরাসের কোনো কন্ট্রাকশন হবে না, ইউটেরাসকে রিল্যাক্স করে দেবে, ইউটেরাসের কোনো কন্ট্রাকশন হবে না, ইউটেরাসটাকে রিল্যাক্স করে দিবে, এটাকে বলতেছে টোকোলাইটিক্স এফেক্ট। এখন টোকোলাইটিক্স কিভাবে আমরা জানি, ইউটেরাস হ্যাজ বিটা টু রিসেপ্টর, ইউটেরাসে বিটা টু রিসেপ্টর আছে। এখন বিটা টু নর্মালি ইউটেরাসকে রিল্যাক্স করতেছে, বিটা টু নর্মালি ইউটেরাসকে রিল্যাক্স করতেছে। এখন কোনো কারণে তো আমরা বিটা টু অ্যাগনিস্ট ড্রাগ দেই, তো বিটা টু অ্যাগনিস্ট ড্রাগ দিয়ে ইউটেরাসটা রিল্যাক্স হইতেছে, ঠিক আছে। এখন ইউটেরাস আমাদের কেন রিল্যাক্স করা দরকার? দরকার কি ইউটেরাসকে রিল্যাক্স করা? নর্মালি ইউটেরাসকে রিল্যাক্স করা দরকার হয় যখন মনে করো যে ইউজড ইন প্রিটার্ম লেবার টু প্রিভেন্ট প্রিম্যাচুর বার্থ। এই টার্মটা বুঝো, প্রিটার্ম লেবার। প্রিটার্ম লেবার মানে কি? নর্মালি আমাদের তো প্রেগনেন্সি অবস্থা, এগুলো কিন্তু প্রেগনেন্সি অবস্থা, প্রেগনেন্সি অবস্থায় নর্মালি লেবার পেইন ওঠে তোমার ধরো কত, তোমার 37 টু নর্মালি 38 উইক্সে হয় এটা। এই সময় তো মনে করো যে বাচ্চা বা বেবি ডেলিভারি হয় 39 উইক্সে, যাই হোক এই সময় তো নর্মালি তো এই সময় বেবি ডেলিভারি হচ্ছে। বাট কোনো কারণে যদি ধরো তোমার 26 বলো বা 25 বা 26 ধর এই সময় তো তোমার লেবার পেইন উঠলো, তখন কি যদি বাচ্চার ডেলিভারি করা হয় তখন কি জিনিসটা বাচ্চার জন্য ভালো হবে? কখনোই না, কারণ তোমার ওটা প্রিম্যাচিউর বেবি হবে। তো বেবির ম্যাচুরিটির জন্য, অর্থাৎ তোমার বেবির যে ধরো তোমার লাংস ফরমেশন, মানে এক কথায় ইন্টারনাল যে অর্গান ফরমেশনের জন্য, তো ওই ফরমেশনটা যেন ভালোভাবে হয়, ভালোভাবে কমপ্লিট ফরমেশন হয়, এই জন্য আর কি ইউটেরাস থেকে তখন রিল্যাক্স করে দেওয়া হয় যাতে কন্ট্রাকশন না করে, ঠিক আছে। রিল্যাক্স করে দেওয়া হয় ইউটেরাস থেকে, তখনই মূলত এই ড্রাগটি ইউজ হয়, ঠিক আছে। তখন তখন এই ডাকতে হচ্ছে, তাতে কি হলো, লেভারটা ডিলেড হলো, ডিলেট করার জন্য, তোমার লেভারটা ডিলেট করার জন্য, ডিলে লেভার, ঠিক আছে, যাতে ডেলিভারিটা পরে হয়, মানে সময় মতো হয়, এই কারণে এই ড্রাগটা ইউজ করা হয়, ঠিক আছে। আমি আসলে বুঝাইতে পারছি, মানে বাচ্চার 6 মাসের আগে তোমার লেভার পেইন উঠলো, তখন যদি বাচ্চার ডেলিভারি হয় বাচ্চার জন্য এটা ক্ষতিকর, বাচ্চার হঠাৎ ইন্টারনাল অর্গানের কোনো ইন্টারনাল অর্গান হয়তো ফুললি ডেভেলপই হয় না, ওই সময় বাচ্চা হলে পরে বাচ্চার জন্য ওটা ক্ষতিকর। তো এই জিনিসটাই দূরের জন্য ইন্টারেস্টে রিল্যাক্স করে দেওয়া হয় যাতে প্রিমেচুর বেবি না হয়, এই জন্য এটাকে বলে ডিলে, ডিলে লেভারের কারণে, সরি ডিলে লেভার প্রডিউসের জন্য ইউটেরাস থেকে রিল্যাক্স। এখন বুঝতে পারছো কেন আমরা ইউটেরাস থেকে রিল্যাক্স করতেছি? ডিলে লেভার, লেভারটাকে ডিলে করার জন্য। ড্রাগস হিসেবে আছে হলো তোমার রিটোড্রিন এবং আইসোক্সোপ্রিন। কি? রিটোড্রিন এবং আইসোক্সোপ্রিন, রিটোড্রিন এবং আইসোক্সোপ্রিন ড্রাগস, রিটোড্রিন এবং আইসোক্সোপ্রিন। কি রিটোড্রিন এবং আইসোক্সোপ্রিন? তোমার বিটা টু স্টিমুলেট ইউজিং ইউটেরাস, অর্থাৎ রিল্যাক্স ইউটেরাস, এটাকে বলতেছে টোকোলাইটিক অ্যাকশন। প্রিটার্ম লেবার, ওই যে যেটা বুঝতে লাগে না তখন প্রিটার্ম লেবার, অর্থাৎ ডেলিভারিটাকে পোস্টপোন্ড করার জন্য, ফর দ্য বেবি টু ডেভেলপ হিজ ইন্টারনাল অর্গান বা ফুললি ডেভেলপের জন্য, ঠিক আছে। টু ডিলে দ্য লেবার, টু ডিলে দ্য মানে লেবার পেনটাকে ডিলে করার জন্য। ডিলেড লেবার কিন্তু এই শব্দ মানে শব্দের মায়ের কাছে বুঝতে হবে। টু ডিলে দ্য লেবার বা বুঝাই যাচ্ছে ডিলে লেবার পেন ডিলে করার জন্য, লেবার অর্থাৎ ডেলিভারি ডিলে করার জন্য। ডিলেড লেবার কিন্তু কি বুঝাইতেছে? ডিলেড লেবার বুঝাইতেছে হলো তোমার আসলে তোমার লেভারটা ডিলেড, লেবার পেইনটা ডিলেড হইতেছে, মানে তোমার ধরো 30 উইক্স এর জায়গায় আমি পেইনই হইতেছে না, 30 ধরো 40 চলে গেছে, এরকম হয়ে যাচ্ছে, এটাকে বলতেছে ডিলেড লেয়ার। টু ডিলে লেয়ার লেবার, আর ডিলেট, ডিলেট লেয়ার না লেবার হবে, ঠিক আছে। বানান ভুল হয়েছে, ঠিক করে দিও, বুঝছো, মানে শব্দের মায়ের কাছে আর কিছু বুঝতে হবে।
আচ্ছা, আমাদের টোকোলাইটিক অ্যাকশন শেষ মোটামুটি। ওই ও মানে যে ক্যাটাগরিতে আমরা ভাগ করছিলাম ওই ক্যাটাগরি ফুললি আলোচনা আমাদের শেষ, ঠিক আছে। তো এটার রিটোড্রিন আসলে আইসোসুপ্রিনে তোমার সাইড এফেক্ট আছে, সাইড এফেক্ট হলো তোমার 2TS, ওইটার মতনই অ্যাস্তমা সিওপিডিতে যে ড্রাগ ইউজ হতো ওটাতে যে তোমার সাইড এফেক্ট প্রডিউস করছে সেম, এটার সাথে প্লাস পালমোনারি ইডিমা প্রডিউস হতে পারে, ঠিক আছে। এখন হচ্ছে তোমার বিটা 3 অ্যাগনিস্ট। এখন হলো বিটা 3 অ্যাগনিস্ট, অর্থাৎ এই ক্যাটাগরি কিন্তু আমাদের সবই শেষ, ঠিক আছে। এখন আসো বিটা 3 অ্যাগনিস্ট। বিটা 3 অ্যাগনিস্টের মধ্যে দেখো বিটা 3 মূলত থাকতেছে কোথায় কোথায়। বিটা 3 থাকতেছে তোমার অ্যাডিপোজ টিস্যু আর হলো তোমার ব্লাডার অর্থাৎ ডেন্ড্রোসার মাসেলে, কোথায় ব্লাডার আর হলো তোমার অ্যাডিপোজ টিস্যুতে থাকতেছে। তো যখন অ্যাডিপোজ টিস্যুতে তোমার বিটা 3টা রিসেপ্টর যখন অ্যাডিপোজ টিস্যু স্টিমুলেটেড হইতেছে তখন লাইপোলাইসিস করতেছে, কি করতেছে, লাইপোলাইসিস করতেছে। তো ড্রাগ হিসেবে আছে তোমার সিউবিট্রামিন। সিউবিট্রামিন ওয়াজ অ্যাপ্রুভড যেহেতু তোমার লাইপোলাইসিস করে তোমার ফ্যাটটা কমিয়ে দিচ্ছে, এই জন্য তোমার অ্যান্টি অবেসিটি ড্রাগ ইউজ করা হইতো, বাট এটা এখন ব্যান্ড। কিন্তু কেন ব্যান্ড আমরা আলোচনা করবো এটা পরে। আর ব্লাডার অর্থাৎ যে ব্লাডার আছে, যে ডেট্রোসর মাসেল আছে, সেই ডেট্রোসর মাসেলেও তোমার বিটা 3 রিসেপ্টরটা আছে, ঠিক আছে। তো বিটা 3 রিসেপ্টরটা ডেট্রোসর মাসেলকে রিল্যাক্স করে দিচ্ছে। কি করতেছে, রিল্যাক্স করতেছে। এখানে তোমার যে ড্রাগ ইউজ হয় সেটা তোমার মিরাবেগ্রন আর পাইবেগ্রন। এটা কখন ইউজ করা হয়, ওভার অ্যাক্টিভ ব্লাডার। ওভার অ্যাক্টিভ ব্লাডার মানে কি বুঝতেছে, তোমার ব্লাড তোমার ইউরিন আসলে কন্ট্যাক্ট করে ব্লাডার, মানে তোমার কন্ট্যাক্ট করার মাধ্যমে তোমার ইউরিন পাস দ্রুত করে দিচ্ছে, মানে ফিজিওলজিতে পড়ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার। তো ওই ক্ষেত্রে আর কি মিরাবেগ্রন ইউজ করা হয় যাতে রিল্যাক্স হয়ে যায় ব্লাডারটা, রেক্টোসার মাসেল, ঠিক আছে। মিরাবেগ্রন আর হলো তোমার ভাইবেগ্রন, কি মিরাবেগ্রন আর হলো ভাইবেগ্রন, মিরাবেগ্রন আর ভাইবেগ্রন, ঠিক আছে। এলে তো মূলত আমাদের গেল ডাইরেক্ট অ্যাকশন গেল। এখন আমরা যেটা বলবো সেটা হলো ইনডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশনের কাহিনী কিন্তু শেষ, ঠিক আছে। এখন যেটা পড়বে ইনডাইরেক্ট অ্যাকশন। তো ইনডাইরেক্টলি অ্যাক্টিং ড্রাগ, এই ড্রাগগুলো কি করতেছে, ইনক্রিজ দ্য রিলিজ অফ অ্যামাইন্স, অর্থাৎ অ্যামাইনের রিলিজটাকে বাড়ায় দিচ্ছে। অ্যামাইন বলতে বুঝাইতেছে হলো তোমার এই যে নরএপিনেফ্রিন, ডোপামিন, সেরোটোনিন, এগুলো অ্যামাইনের তোমার যে রিলিজ আছে এটা বাড়ায় দিচ্ছে, এটাকে বলে ইনডাইরেক্টলি এভাবে অ্যাক্ট করতেছে, ঠিক আছে। এখন টু ইনডাইরেক্টলি তোমার টু মুড অফ অ্যাকশন আছে, অর্থাৎ একটা আছে তোমার রিঅ্যাপটেক ইনহিবিটর, একটা হলো তোমার ডিসপ্লেসমেন্ট, কি একটা হলো তোমার রিঅ্যাপটেক ইনহিবিটর, একটা আছে হলো তোমার ডিসপ্লেসমেন্ট। দুটা মোড অফ অ্যাকশনে কাজ করতে পারে। তো প্রথমত দেখা হলো রিঅ্যাপটেক ইনহিবিটর, কি প্রথমত দেখো রিঅ্যাপটেক ইনহিবিটর। তো রিঅ্যাপটেক ইনহিবিটর এইটার কিন্তু ভিডিও তোমার যেমন ক্যাটাকোলামাইন সিনথেসিস পুরো ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে সিনথেসিস হইতেছে ওটা যখন পড়াইছিলাম তখন আমরা আলোচনা করছিলাম যে ইনহিবিটর, রিঅ্যাপটেক ইনহিবিটর ওইখানে আলোচনা করছিলাম কিন্তু, ঠিক আছে। তো ড্রাগস কি কি আছে, তোমার কোকেন আছে আর হলো ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট আছে। কি কি আছে, তোমার কোকেন আছে আর ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট আছে, ঠিক আছে। তো ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট আমরা মনে করছি যখন অ্যান্টি সাইকোটিক ড্রাগগুলো পড়বো, অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগগুলো যখন পড়বো তখন আমরা কি জানবো ডিটেলসে, ঠিক আছে। আপাতত জাস্ট কোকেনটা আমরা জানিয়ে রাখি, কোকেন তখনও পড়াইছিল, আমি এখনো জাস্ট আরেকবার জানাই রাখি। তো এখানে অ্যাকশন তো প্রডিউস তো মনে আছে অবশ্যই, অ্যাকশন কিভাবে প্রডিউস হতেছে, নর্মালি কি হতেছে এটা দেখো। তোমার নর্মালি কি হইতেছে এটা দেখো। এটা হলো তোমার যে যে ভেসিকলটা যেখানে আমরা নরএপিনেফ্রিন, এই যে লাল লাল দেখতেছো না, এটা হলো নরএপিনেফ্রিন। নরএপিনেফ্রিন গুলো দিকে আসতেছে এই যে তোমার ভিএমটি, ঠিক আছে। আমরা তো দেখছি কিভাবে প্রডিউস হওয়ার মাধ্যমে এই দিকে আসে তোমার যে টাইরোসিন, তারপর তোমার ডোপামিন, তারপরে বেসিক্যালের মাধ্যমে নরএপিনেফ্রিন এই দিকে আসতে রিলিজ অফ নরএপিনেফ্রিন। এটা হলো নর্মাল প্রসেস, নরএপিনেফ্রিন রিলিজ হলো। দেন নরএপিনেফ্রিন তো আমরা জানি ম্যাক্সিমাম 90% রিঅ্যাপটেকের মাধ্যমে আবার ইউজ হয়। তো এই জন্য আবার এই রিঅ্যাপটেক আছে, অর্থাৎ এই এই নরএপিনেফ্রিনটাকে নেওয়ার জন্য এই যে সেই রিঅ্যাপটেক, ঠিক আছে, রিঅ্যাপটেক 1, এই রিঅ্যাপটেকের মাধ্যমে ভেসিকল আবার ইন করবে। এটা হলো তোমার এই যে নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টার, ঠিক আছে। এটাকে বলতেছে নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টার। এই নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টার মাধ্যমে রিঅ্যাপটেক হইতেছে, এটা কিন্তু আগেও আমরা বলছি। এখন রিঅ্যাপটেক হইতেছে, এখন এই রিঅ্যাপটেকটাকে ইনহিবিট করতেছে হলো কোকেন। কি করতেছে, রিঅ্যাপটেকটাকে ইনহিবিট করতেছে। এই দেখো এটা হলো তোমার কোকেনের, এটা হলো তোমার নরএপিনেফ্রিন। তো কোকেন কি করতেছে, কোকেন এই যে কোকেনটা যা এই রিঅ্যাপটেকের এই জায়গায় বাইন্ড করে বসে আছে, কি আছে, বাইন্ড করে বসে আছে। তো তো নরএপিনেফ্রিন তো আর যাইতেই পারতেছে না, কি পারতেছে না, যাইতেই পারতেছে না। ও যে যা তোমার এই ভেসিক্যাল আবার ইনপুট হবে সম্ভবই হইতেছে না। তো এটা যখন সম্ভব হইতেছে না তখন নরএপিনেফ্রিন এই জায়গায় প্রচুর পরিমাণে অ্যাকুমুলেট হয়ে যেতেছে। যখন প্রচুর পরিমাণে অ্যাকুমুলেট হয়ে যেতেছে তখন নরএপিনেফ্রিনের আর কি ফাংশনটা, অর্থাৎ ওই যে তোমার স্টিমুলেট করতেছে রিসেপ্টর গুলাকে, ঠিক আছে। ব্লক ট্রান্সপোর্টার, অর্থাৎ এই
রিঅ্যাপটেক যে ট্রান্সপোর্টারটা আছে সেটাকে ব্লক করে দিছে, এই যে ব্লক করে দিছে নরএপিনেফ্রিন এই আছে রিসেপ্টরটাকে ব্লক, সরি এই ট্রান্সপোর্টারটাকে ব্লক করে দিছে। যার কারণে দেখো নরএপিনেফ্রিন অ্যাকোমোডেশন হইতেছে ওই সিনাপটিক এরিয়াতে, নরএপিনেফ্রিন জমে যায় মানে আর কি এখন মানে অ্যাকোমোডেশন জমতেছে আর কি বলতে গেলে, ঠিক আছে। এটার মধ্যে এটার মোড অফ অ্যাকশন, এটা কিভাবে অ্যাক্ট করতেছে এটা বুঝলাম। এখন কোকেন, এই কোকেন না আমরা আগে লোকাল অ্যানেস্থেটিক হিসেবে ইউজ করতাম, কি লোকাল অ্যানেস্থেটিক হিসেবে ইউজ করতাম, এখন করা হয় না। তো কোকেন যখন যেসব শব্দ ইন্ড উইথ কেন আর লোকাল অ্যানেস্থেটিক, যেসব শব্দ কেইন এর মাধ্যমে শেষ হতেছে তাদেরকে বলে লোকাল অ্যানেস্থেটিক বলতেছে। কি কি আছে নর্মালি ইউজ করি, নর্মাল লোকাল অ্যানেস্থেটিক কি কি আছে, তোমার লিগনোকেইন, বিউপিভাকেইন, প্রিলোকেইন, এগুলো আছে নর্মালি। তো কোকেনে এক ধরনের লোকাল অ্যানেস্থেটিক ইউজ করা হতো, অর্থাৎ এটার একটা ফিচার দেন অল লোকাল অ্যানেস্থেটিক্স আর ভেসোডাইলেটরস, কিন্তু কোকেন কোকেন ভেসোকনস্ট্রিকশন করে। কোকেন কি করে, এই যে বেশি পরিমাণ তোমার নরএপিনেফ্রিন তোমার রিলিজ বাড়ায় দিচ্ছে, এই পরিমাণ তোমার বিটা ওয়ান অ্যাক্টিভিটি অ্যালফা অ্যাক্টিভিটি বাইরে যাইতেছে, এর মাধ্যমে তোমার কি তোমার ভেসোকনস্ট্রিকশন করতেছে এবং তোমার বিপিটা বাড়াই যাইতেছে, ঠিক আছে। এটা তোমার কোকেন মানে নর্মালি যে অল যে লোকাল অ্যানেস্থেটিক গুলো আছে সেই লোকাল অ্যানেস্থেটিক গুলো তোমার ভেসো ডাইলেশন করতেছে, কিন্তু কোকেনটা হলো ভেসোকনস্ট্রিকশন করতেছে। কোকেন কি করতেছে, ভেসো কনস্ট্রিকশন প্রডিউস করতেছে। কিন্তু কোকেন বলতে গেলে এখন এটা ইউজ হয় না, এখন এটা হলো মিস ইউজ হয়, কি হয় মিস ইউজ হয়, অর্থাৎ কোকেন জিনিসটা হলো একটা হাইলি অ্যাডিকটিভ ড্রাগ হিসেবে ইউজ করা হয়, কি মিস ইউজ হয়। তো হাইলি অ্যাডিকটিভ ড্রাগ মিস ইউজ বলে যখন কেউ নেয়, তো তোমার এই যে তোমার যে ডোপামিন যা আছে না, এই ডোপামিনের লেভেলও প্রচুর পরিমাণে বাড়ায় দেয়। কি করে যে ধরো এটা ডোপামিন তোমার ট্রান্সপোর্টার অর্থাৎ ডিইটি অর্থাৎ ডোপামিন ট্রান্সপোর্টার, ঠিক আছে। তো ডোপামিন ট্রান্সপোর্টারের মধ্যে কোকেন এসে বাইন্ড করে বসে থাকে, যখন কোকেন বাইন্ড করে বসে থাকে ডোপামিনের আর রিঅ্যাক্টেভ হয় না, প্রচুর পরিমাণে ডোপামিন লেভেল বেড়ে যায়। আর তো জানো এই ডোপামিন তুমি মনে করো যে এই তোমার এই অ্যাডিকশনের ভূমিকা রাখতেছে, ঠিক আছে। এই জন্য এটাকে বলতেছে এখন এটা হাইলি অ্যাডিকটিভ ড্রাগ এবং মিস ইউজ হয় এটা, এখন মিস ইউজ হয়, ঠিক আছে। এখন তো কোকেন এর অ্যাডিকটিভ ড্রাগে তোমার দুটি ইনফরমেশন যেটা দিব সেটা হলো তোমার, অর্থাৎ এই অ্যাডিকটিভ ড্রাগ ইউজের ফলে তোমার হয় হলো কোকেন বার্কস, কি হয় তোমার কোকেন বার্কসটা কি, কোকেন বার্কস হইতেছে, কোকেন বার্কস হলো এক ধরনের ফলস ফলস এক ধরনের অনুভূতি, যেটা মনে করছে মানে মনে হয়, যদিও হইতেছে না বাট মনে হইতেছে যে কোনো কিছু হাঁটছে বা হাউ করে দিচ্ছে, অর্থাৎ তোমার গায়ের তোমার ত্বকের উপর দিয়ে বা গায়ের নিচ দিয়ে বা ত্বকের নিচ দিয়ে মনে হইতেছে কিছু একটা হাঁটতেছে বা কিছু একটা সামগ্রী দিয়ে যাচ্ছে, এরকম মনে হইতেছে, এটাকে বলে কি কোকেন বার্কস বলা হয়, মনে রাখবা এটাকে বলা হয় কোকেন বার্কস, ঠিক আছে। অর্থাৎ মনে করে যে এটা কোকেন অ্যাবিউজের একটি ক্লাসিক হ্যালুসিনেশন, অর্থাৎ মনে হইতেছে কোনো কিছু নাই বাট কোকেনে যে এক্সট্রা পরিমাণ অ্যাডিকটিভ ড্রাগ ইউজ করতেছে যার কারণে কোকেন বার্কস প্রডিউস হইতেছে, মনে হইতেছে কোনো কিছু ত্বকের উপর দিয়ে নিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এটাকে বলে তোমার ট্যাকটাইল হ্যালোসিনেশন, এটাকে কি বলে ট্যাকটাইল হ্যালোসিনেশন বলে, ঠিক আছে। কোকিং নেওয়ার পর অনেক সময় মনে হয় শরীরের নিচ দিয়ে পোকামাকড় হেঁটে বেড়াচ্ছে কিন্তু বাস্তবে কিছুই থাকে না, এটাকে বলে এক ধরনের ট্যাকটাইল হ্যালোসিনেশন, কি বলে ট্যাকটাইল হ্যালোসিনেশন, এটাকে বলা হয় তোমার ট্যাকটাইল হ্যালোসিনেশন, ঠিক আছে। জাস্ট এই মানে ওয়ার্ডে কোকেন ড্রাগস এক্সট্রা পরিমাণ ইউজ করলে তোমার এই আর কি এই কোকেন বাক্সটা আর কি প্রডিউস হইতেছে, ঠিক আছে। এখন ওভারডোজ ক্যারেক্টারাইজড বাই কোকেন, কোকেন যদি ওভারডোজ কোকেন ইউজ করা হয় তো তোমার কি হইতেছে মানে কি প্রডিউস হইতেছে তোমার বডিতে এজিটেশন, প্রচুর পরিমাণে এজিটেশন হইতেছে, অর্থাৎ চরম মানসিক উত্তেজনা প্লাস শারীরিক অস্থিরতা হইতেছে, অর্থাৎ এজিটেশন প্রডিউস হইতেছে। দেন আলসারস এন্ড স্কার্স মার্ক অন স্কিন, এখন কিসের কারণে যে প্রোটিন যে বাক্স হইতেছে না, যখন মনে হইতেছে কিছু একটা চোখের উপর দিয়ে ভিতরতে মনে হইতেছে কিছু একটা চাইতেছে, প্রচুর পরিমাণে খুঁজাইতে থাকে খাইতে এত খুঁজাইতে মনে হচ্ছে স্কার্স মার্ক প্রডিউস করে যায়, এমনকি এত পরিমাণ খুঁজে যায় আলসার পর্যন্ত প্রডিউস হয়ে যায় ওই স্থানে। তো যারা এই কোকেন প্রচুর পরিমাণে ইউজ করে তুমি দেখবা ওদের এই আলসার এবং স্ক্র্যাচ মার্ক হাতে থাকবেই, হাতে পায়ে সব দিকে থাকবেই, কারণ ওদের এই কোকেন বাক্সের কারণে প্রচুর পরিমাণে আর কি খুঁজে এটা প্রডিউস করে ফেলে আর কি। দেন আর দেখতেছই তো সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়িয়ে দিচ্ছে, তো সিম্প্যাথেটিক সিমটমস গুলো বাড়বে, ট্যাকিকার্ডিয়া প্রডিউস করবে, মায়োডাইসিস, হাইপারটেনশন এবং এমআই প্রডিউস করবে, ঠিক আছে। এগুলো তোমার কোকেনের যদি ওভারডোজ হয়ে যায় তো এইগুলো বাকি সাইড এফেক্ট গুলো প্রডিউস হইতেছে। তো এখান থেকে আমরা মূলত কোকেন সম্পর্কে মানে হালকা পাতলা কিছু ইনফরমেশন জানলাম, এবং অ্যান্টি ডিপ্রেশন যখন করবো ওখানেও আমরা এই সম্পর্কে আরো ডিটেলসে জানতে পারবো। তো মোড অফ অ্যাকশনের মধ্যে এটা গেল তোমার হলো রিঅ্যাপটেক ইনহিবিটর হিসেবে এটা কাজ করতেছে।
And আরেকটা হলো তোমার ডিসপ্লেসমেন্ট মেকানিজমে কিভাবে কাজ করতেছে সেটা দেখো। ডিসপ্লেসমেন্ট মেকানিজম, হুম, তো ডিসপ্লেসমেন্ট মেকানিজম কিভাবে কাজ করে, ধরো ধরো এটা তোমাদের সেই ভেসিকল, ঠিক আছে, এই বল দেওয়া এটা তোমার ভেসিকল। তখন ভেসিকলের মধ্যে স্বাভাবিকভাবে কি আছে, তো তুমি ধরো ভেসিকলের মধ্যে তুমি মনে করো যে 100 100 তোমার নর এপিনেফ্রিন আছে, কি আছে 100 নর এপিনেফ্রিন আছে। মানে ভেসিকলের বলতে গেলে কন্টেইন ধারণ ক্ষমতা 100 নর এপিনেফ্রিন। নর এপিনেফ্রিন নর্মালি কি হয়, দেন ভেসিকলটা ফিউজ হইতেছে, ফিউজ হয়ে নর এপিনেফ্রিন আসলো। আচ্ছা ধরো এখানে রিসেপ্টর আছে, নর এপিনেফ্রিন যে অ্যাড্রিনার্জিক রিসেপ্টর আছে, রিসেপ্টরে অ্যাকশন প্রডিউস করলো, ঠিক আছে। এটা তো নর্মাল ফাংশন আমরা জানি। হ্যাঁ, নর্মালি ভাবেই করতেছে। তো এখন বলতে গেলে ডিসপ্লেসমেন্টটা কিভাবে হইতেছে, ধরো ডিসপ্লেসমেন্টটা ধরো টাইরামিন, টাইরামিন একটা ড্রাগ, টাইরোসিন না কিন্তু টাইরামিন, টাইরামিন, ঠিক আছে, ওয়ার্ডটা দেখো টাইরামিন। তো ডিসপ্লেসমেন্টে কাজ করতেছে ড্রাগ গুলো দেখতেছি, একটা এক্সাম্পল ড্রাগ হিসেবে আমরা টাইরামিন দিচ্ছি, ঠিক আছে। টাইরামিনটাই মূলত ডিসপ্লেসমেন্টে কাজ করতেছে। তো টাইরামিন কি করতেছে, ধরো তুমি 50 মলিকুল, অর্থাৎ তোমার, তুমি যদি ধরো 50 মলিকুল যদি তুমি টাইরামিন দাও, তো 50 মলিকুল যদি টাইরামিন দাও, তখন এই টাইরামিনটা আর কি বলতে গেলে এই ভেসিক্যাল ইন্টার করবে, ভেসিক্যাল ইন্টার করবে ট্রান্সপোর্টারের মাধ্যমে আর কি, এক হচ্ছে যে তোমার এই ভেসিকলের মধ্যে ইন্টার করবে, ঠিক আছে। তখন এখানে তোমার যে ভেসিকল, এই ভেসিকলের মধ্যে থাকতে পারে তোমার 100, সর্বোচ্চ 100 থাকতে পারবে। তো ধরো তুমি 50 মলিকুল টায়ারামিন দিলা, তো এই জায়গায় ধরো 50 মলিকুল এই ভেসিকলে প্রবেশ করবে। তখন এই টায়ারামিনটা কি করবে, এই টায়ারামিনটা এই ধরো 50 মলিকুল, এখানে যে 100 মলিকুল নর এপিনেফ্রিন আছে, এই 100 মলিকুল থেকে নর এপিনেফ্রিন 50 মলিকুল নর এপিনেফ্রিন আর কি বের করে দিবে। বলতে গেলে বের করে দেওয়া বলতে সিন্যাপটিক এরিয়াতে চলে আসবে। হ্যাঁ, এই 50 মলিকুলটা নরএপিনেফ্রিন, 50 মলিকুল নরএপিনেফ্রিন সিন্যাপটিক এরিয়াতে চলে আসবে। এটা তো নর্মাল অ্যাকশন দেখলাম, এটা তো টায়ারমিন কি এবার ডিসপ্লেসমেন্টে কাজ করতেছে দেখো। তখন 50 মলিকুল নরএপিনেফ্রিন হলো তোমার এই সিন্যাপটিক এরিয়াতে চলে আসবে। কি করবে, সিন্যাপটিক এরিয়াতে চলে আসবে 50 মলিকুল নরএপিনেফ্রিন, ঠিক আছে। সিন্যাপটিক এরিয়াতে চলে আসে, তখন এই 50 মলিকুল যে নরএপিনেফ্রিন আসছে সেটা তোমার অ্যাকশন প্রডিউস করতেছে নর্মালি, ঠিক আছে। এটাকে বলছে ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ টায়ারামিন যায় বেসিক্যালি তো ঢুকে নরএপিনেফ্রিনকে লাথি দিয়ে বাইর করে দিছে, বাইর করে দিলে নরএপিনেফ্রিন ওর জায়গা অর্থাৎ সিনাপটিক এরিয়াতে চলে আসতেছে। নরএপিনেফ্রিন কোথায় চলে আসতেছে, সিনাপটিক এরিয়াতে চলে আসতেছে, দেন এখানে সে অ্যাকশন প্রডিউস করতেছে, ঠিক আছে। দেন ধরো তুমি টায়ারামিনের ডোজ বাড়াই দিলা, অর্থাৎ তুমি টায়ারামিনের ডোজ 100 করে দিলা। তখন তুমি টায়ারামিনের ডোজ 100 দিলা, তখন কি এই টায়ারামিন তো আবার এই ভেসিকেলে আসবে, কিন্তু ওই ভেসিকেলে তো মনে করো যে তোমার এখানে কি আছে, ধরো 50 তোমার টার্মিন আগে থেকে ছিল এবং এখানে 50 আছে নরএপিনেফ্রিন, মানে এই যে 50টা বাই করে এখানে আসলো, ঠিক আছে, নরএপিনেফ্রিন আছে। তখন ডোজ বাড়ায় 100 দিলা, তখন টারামিন তো এই জায়গায় আবার আসবে। আসলে পরে কি হইতেছে, টারামিনটা এই টারামিনটা তোমার এই জায়গা পুরো জায়গা দখল করে নেবে। তখন যে বাকি 50 মলিকিউল ছিল, মলিকিউল নরএপিনেফ্রিন ছিল, সেই নরএপিনেফ্রিনটাকেও তোমার বাই করে দিবে, সেই নরএপিনেফ্রিনটাকেও বাই করে দিবে, ঠিক আছে। অর্থাৎ এক কথায় টারামিন যে এই জায়গায় তোমার আর কি জায়গাটা দখল করে নিচ্ছে, জায়গাটা আর কি ডিসপ্লেস করে দিয়ে নরএপিনেফ্রিনটাকে বাইর করে দিচ্ছে, তার নরএপিনেফ্রিন ফাংশন প্রডিউস করতেছে। এভাবে কাজ হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, 50 মলিকুল দিলা, 100 মলিকুল দিলা, 100 মলিকুল দেওয়ার পরে তো এই জায়গায় সব জায়গায় টায়ারামিন, এই জায়গায় সব জায়গায় কি তাহলে টায়ারামিন। দেন তুমি ডোজ আরো বাড়াইলে, অর্থাৎ 100 এর পরে তুমি 150, অর্থাৎ 50 দিলা ধরো, অর্থাৎ 150 ডোজে দিলা, তখন তুমি 150 ডোজে দিলা, তখন টায়ারামিন আবার বেসিক্যালি যাবে। এই ভেসিকলে কি আর নরএপিনেফ্রিন আছে, আর কোনো নরএপিনেফ্রিন তো আছে শুধু টায়ারামিন, সব এখন শুধু টায়ারামিন। তখন এই এই 150 দিলে এখন তো 150 থাকতে পারবে না, 50 টায়ারামিন, তখন 50 টায়ারামিন আবার বের হয়ে যাবে, মানে বাই করে দিবে। তখন ওরা নিজেদের মধ্যে মারামারি করবে, মারামারি করে 50 টায়ারামিনকে আউট করে দিবে, তখন 50 টায়ারামিন এই এরিয়াতে আসবে। এখানে তখন 50 টায়ারামিন ঢুকবে, কিন্তু বুঝতে পারছো, আমরা তখন ডোজ আরো বাড়াইলাম, ডোজ বাড়াইলে পরে কি টায়ারামিন তো তোমার এই ভেসিকল আবার আসবে, ভেসিকল আসার পরে এই টায়ারামিন তো এখানে টায়ারামিন আগে থেকে আছে, তারপর টার্মিনে এসে ভেসিকেলে যাবে, তখন এই ভেসিকেলে সর্বোচ্চ থাকতে পারে 100, তখন 50 এক্সট্রা হইতেছে, তখন এই 50 হয়ে যাবে, এই সিনাপটিক এরিয়াতে চলে আসবে, তখন এই 50 সিনাপটিক এরিয়াতে চলে আসবে। কিন্তু টাইরামিনের কি কোনো রিসেপ্টর আছে, কোনো রিসেপ্টর নাই। তো টাইরামিন কোনো অ্যাকশনই প্রডিউস করতে পারবে না, কোনো অ্যাকশনই প্রডিউস করতে পারবে না। যখন এই টাইরামিন আর কোনো অ্যাকশনই প্রডিউস করতে পারবে না, তখন এটাকে বলতেছে ট্যাকিফাইলেক্সিস। একটা টার্ম আসতেছে, সে তার নাম হলো তোমার ট্যাকিফাইলেক্সিস। কি ট্যাকিফাইলেক্সিস? তো ট্যাকিফাইলেক্সিস, তোমার ট্যাকিফাইলেক্সিস, ট্যাকিফাইলেক্সিস মানে কি, এর মানে হলো তোমার ফার্স্ট টলারেন্স। ট্যাকিফাইলেক্সিস মানে কি, তোমার ফার্স্ট টলারেন্স। কি তোমার ফার্স্ট টলারেন্স, অর্থাৎ তুমি সেম ডোজ, অর্থাৎ সেম ডোজে এটা কখনোই কাজ করবে না। তো সেম ডোজে এটা কখনো কাজ করবে না, তখন ডোজ আর কি অনেক বেশি বাড়াইতে হবে। এটাকে বলতেছে হলো তোমার মানে
ক্লিনিক্যাল এটাকে বলছে তোমার ট্যাকিফাইলেক্সিস, অর্থাৎ ফাস্ট টলারেন্স। তবে ফাস্ট টলারেন্স মানে মানে খুব দ্রুত, মানে খুব দ্রুত গেইন করবে এমন না, এটা ধীরে 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 গেইন করবে, ঠিক আছে। ফাস্ট টলারেন্স গেইন, অর্থাৎ এটা বলতে গেলে তোমার এই যে ডিসপ্লেসমেন্ট যে ড্রাগ গুলো আছে, এটা একটা সাইড এফেক্ট দেখতে গেলে। অর্থাৎ তোমার এই ড্রাগ গুলা, অর্থাৎ এই ড্রাগ গুলো তোমার মানে এই ট্যাকিফাইলেক্সিস প্রডিউস করতেছে, অর্থাৎ একটা পর্যায়ে গেলে এগুলো আর কাজ করতে পারবে না, ঠিক আছে। তো নর্মালি এই ড্রাগগুলো ইউজ করা হয় মানে গ্যাপে দিয়ে দিয়ে ইউজ করা হয়, যাতে ট্যাকিফাইলেসিস প্রডিউস না হয়, কারণ এটা প্রডিউস হলে পরে তো এটা আর কোনো অ্যাকশনই প্রডিউস হইতেছে না। এই ফিগারটা দেখো, এই ফিগারের মধ্যে মানে সেম জিনিসই বোঝাইতেছি। দেখো তোমার এটা হলো তোমার নরএপিনেফ্রিন, এই যে লাল লাল, এই লাল লাল গুলো তোমার নরএপিনেফ্রিন, আর এটা হলো তোমার নরএপিনেফ্রিন ট্রান্সপোর্টার, ঠিক আছে। তো এই নাল লাল এগুলার মধ্যে দিয়ে তোমার ট্রান্সপোর্টার, তোমার নরএপিনেফ্রিন গুলো এই জায়গায় ইম্পোর্টেড হবে, ঠিক আছে। মানে ভেসিকল, এটা হলো তোমার ভেসিকল, ভেসিকলের মধ্যে রিআপটেক হবে, অর্থাৎ তোমার আবার রিইউজ হবে। কিন্তু তোমার কি করতেছে এই অ্যামফেটামিন, অ্যামফেটামিন সেম এই সাইড দিয়ে যাচ্ছে, মানে এই সেম ট্রান্সপোর্টার মাধ্যমে যে তোমার এই ভেসিকলের মাধ্যমে এই জায়গায় তোমার ও ইম্পোর্ট হইতেছে, ঠিক আছে। ও যখন ভিতরে ঢুকতেছে তখন এই যে তোমার যে নরএপিনেফ্রিন এগুলোকে আর বাই করে দিচ্ছে, ঠিক আছে, এগুলোকে বের করে দিচ্ছে তোমার এই সিনাপটিক এরিয়াতে প্রচুর পরিমাণে নরএপিনেফ্রিন পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। এই হলো তোমার ডিসপ্লেসমেন্ট মেকানিজম, এই এই সেম ভাবে আর কি কাজ করতেছে, ঠিক আছে। বাট এই জায়গায় একটা ইম্পর্টেন্ট টার্ম হলো তোমার ট্যাকিফাইলেক্সিস। কি ট্যাকিফাইলেক্সিস? তো দেখো ড্রাগ গুলা কি কি আছে। ড্রাগ গুলো আছে তোমার টাইরামিন আছে, অ্যামফেটামিন আছে, দেন মোডাফিনেল আছে। টাইরামিন এটা আমরা বেশি মানে লার্জ কোয়ান্টিটি পাওয়া যায় তোমার চিজে, কোথায় পাওয়া যায় চিজে, এবং ক্রস মানে এগুলা তোমার ব্লাড ব্রেন ক্রস করতে পারতেছে, টাইরামিন এবং অ্যামফেটামিন দুটাই ব্লাড ব্রেন ক্রস করতে পারতেছে, মানে তোমার এদের দিস ইজ ড্রাগস ক্যান ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার, অর্থাৎ ইফেক্ট অন ব্রেন, অর্থাৎ ব্রেনে এর এফেক্টটা বেশি হয় তোমার পেরিফেরি থেকে, ব্রেনে এর এফেক্টটা বেশি। কোথায়? ব্রেনে এর এফেক্টটা বেশি, ঠিক আছে। এফেক্ট অন ব্রেনে, এখন যেহেতু ব্রেনে এর এফেক্টটা বেশি, তো স্বাভাবিক ওদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি অনেক বেশি পরিমাণে বাড়ায় দিবে। কি ওদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি অনেক বেশি পরিমাণে বাড়ায় দিবে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা অনেক বেশি পরিমাণে বাড়ায় দিবে। তো ইউজের মধ্যে আছে কি দেখো, কি কিসে ইউজ করা হয়। ইউজের মধ্যে আছে দেখো, অ্যাটেনশন স্প্যান বাড়ানোর ক্ষেত্রে ইউজ করা হয়। ট্রিট তোমার এডিএইচডি, অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অর্থাৎ এডিএইচডি তে ইউজ করা হয়, ঠিক আছে, মানে অ্যাটেনশন স্প্যান বাড়ানোর জন্য। সাপ্রেস অ্যাপিটাইট, অর্থাৎ অ্যান্টি অবেসিটিভ ড্রাগ হিসেবে ইউজ করা হয়। দেন স্লিপ রিডিউসের ক্ষেত্রে, অর্থাৎ নার্কোলেপসি, ট্রিট নার্কোলেপসিতে ইউজ করা হয়। দেন দেখো, এখন হলো আমরা মানে ড্রাগ গুলা দেখবো, ঠিক আছে। টাইরামিন, অ্যামফেটামিন এবং মোরাফিন, এই ড্রাগ গুলো এখন ডিটেলসে দেখবো কিভাবে ইউজ হইতেছে। তো দেখো প্রথমে হলো তোমার মোডাফিনিল। তো প্রথমে দেখো মোডাফিনিল, এখন মানে এদের তো বললামই যে এদের তোমার পেরিফেরি তুলনায় ব্রেনে এদের এফেক্ট বেশি, বা ব্রেনে এরা ফাংশন করতেছে বেশি। তো রিডিউস স্লিপ এবং ট্রিটমেন্ট অফ সাডেন ডে টাইম স্লিপিনেস, অর্থাৎ স্লিপ মানে ঘুম কমাইতে সাহায্য করে। এখন কিছু কিছু তোমার রোগ আছে যেখানে মনে করো যে অটোমেটিক মানে পেশেন্ট মানে মনে করো যে দিনের বেলা মনে করো যে ঘুমায় যায়, বুঝছো, এরকম কিছু রোগ আছে দিনের বেলা যে কোনো সময় ঘুমায় যায়। তো এরকম অবস্থায় ধরো কোনো পেশেন্ট ধরো গাড়ি চালাইতেছে, তো গাড়ির মধ্যে হঠাৎ করে ঘুমায় গেল, তো তখন তো মনে করো যে অ্যাক্সিডেন্ট হওয়ার মারাত্মক সম্ভাবনা আছে। তো মনে করো যে এরকম কিছু রোগ আছে, যেমন ধরো তোমার নার্কোলেপসি আছে, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে। কি নার্কোলেপসি আর হলো তোমার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই তোমার এইসব এসব ক্ষেত্রে কি হয়, মনে করো যে তোমার ডে টাইম স্লিপিনেস হয়, কি হয় ডে টাইম স্লিপিনেস হয়। তো দেখো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া জিনিসটা কি। অবস্ট্রাকটিভ মনে করো যে এটা মূলত অবিসি লোকদের ক্ষেত্রে বেশি হয়, অর্থাৎ তোমার মানে অবিসি লোকদের ক্ষেত্রে মনে করো যে ফ্যারেঞ্জিয়াল যে মাসেলটা আছে না অনেক বেশি থাকে। ফ্যারেঞ্জিয়াল মাসেল মানে এই গলার এই সাইড দিয়ে তো অবিসি লোকদের অনেক বেশি পরিমাণ মাসেল থাকে। তো এই কারণে ওরা যখন ঘুমায় মনে করো যে রাত্রেবেলা, তো এয়ারওয়ে বন্ধ হয়ে যায়, এয়ারওয়ে বন্ধ হয়ে গেলে তোমার অ্যাপনিয়া হয়, তখন মনে করো যে বারবার ঘুম থেকে উঠে আর শ্বাস নেয়, মানে এরকম মনে করো যে তোমার পাশে তোমার মনে করো যে 10 সেকেন্ডে শ্বাস বন্ধ করে প্রতি ঘন্টায় আর কি 5 বারে করে এরকম হয়, ঠিক আছে। 10 সেকেন্ড কিন্তু অফ হয়ে গেলে আবার ওরা ঘুম থেকে উঠে আবার শ্বাস নেয়, এরকম মানে জিনিসটা কেমন। ফ্যারেঞ্জাল মাসেল বেশি থাকার কারণে তোমার মনে করে যে ঢিলা হয়ে গেল, তখন ওই জিনিসটা তোমার শ্বাস নিতে চাপ দিচ্ছে, চাপ দিলে পরে তো তোমার অ্যাপনিয়া প্রডিউস হইতেছে, তখন শ্বাস নিতে পারছে না, সাডেনলি ঘুম থেকে উঠে পারে। এক কথায় তোমার ওর ঘুমই ঠিকভাবে হইতেছে না। এখন রাত্রে যখন ঘুম হবে না তখন দিনেও স্বাভাবিকভাবে এরকমই থাকবে, ঠিক আছে। এইভাবে আর কি সারা রাত বারবার হইতেছে। এই কারণে মনে করো যে এটাকে বলতেছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলতেছে। তো এখন দিনের বেলা ঘুম না হলে পরে তো কোনো কাজে ঠিকভাবে করতে পারবে না স্বাভাবিকভাবেই। তো এই ক্ষেত্রে আর কি ড্রাগ
তোমার যে ড্রাগ ইউজ করা হয় সেটা তোমার মোডাফিনিল। কি তোমার মোডাফিনিল ইউজ করা হয়। অথবা নার্কোলেপসি, নার্কোলেপসিতেও তোমার এটা ইউজ করা হয়। নার্কোলেপসি কি সাডেন ডে টাইম স্লিপিনেস, অর্থাৎ সময় অসময় যে কোনো সময় ঘুমায় যেতে পারে, ঠিক আছে। ক্রনিক নিউরোলজিক্যাল স্লিপ ডিসঅর্ডার, নার্কোলেপসিতে মানুষ মনে করছে হঠাৎ করে যে কোনো সময় যে কোনো অবস্থায় ঘুমে যায়, এটা হলো তোমার নার্কোলেপসি। যে কোনো সময় যে কোনো অবস্থাতেই ঘুমিয়ে পড়ে। এমনকি মনে করে যে দেখো কথা বলার সময় এমনকি খাওয়ার সময় ঘুমিয়ে পড়তে পারে, ঠিক আছে। এটা একটা নিউরোলজিক্যাল স্লিপ ডিসঅর্ডার। তো কি কারণে হইতে পারে? তোমার এই যে হাইপোক্রেটিন নামক নিউরোপেপটাইডের ঘাটতির কারণে এটা হইতে পারে, ঠিক আছে। ওয়েকফুলনেস এবং আরইএম স্লিপের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়, সেই কারণে তোমার এটা হইতে পারে। তো মনে কর যে এই সময় তোমার কি হবে, ও যে কোনো সময়ে ঘুমায় পড়বে। তো এই স্লিপটা রিডিউস করার জন্যই আর কি যে ড্রাগ সেটা হলো তোমার মোডাফিনিল। অর্থাৎ অ্যাপ্রুভ ড্রাগ হলো মানে এই তোমার এই নার্কোলেপসি আর হলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, নার্কোলেপসি আর হলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই ক্ষেত্রে তোমার অ্যাপ্রুভ ড্রাগ হলো এমটিএস অর্থাৎ মোডাফিনিল। মোডাফিনিল হলো তোমার ড্রাগ অফ চয়েস, মোডাফিনিল তোমার ড্রাগ অফ চয়েস। আর তাছাড়া আছে তোমার ট্রিপ্টোলিসেন্ট বা পিটোলিসেন্ট আর হলো সলরিয়ামফেটল, ট্রিপ্টোলিসেন্ট বা পিটোলিসেন্ট এবং সলরিয়ামফেটল। তো এটা করতেছে কি, এটা তোমার এইচ রিসেপ্টর ইনভার্স অ্যাগনিস্ট, অর্থাৎ এইচ রিসেপ্টর মনে করো যে ঘুমে সাহায্য করতেছে, ওটাকে অ্যাগনিস্ট ইনভার্স অ্যাগনিস্ট করতেছে। তাহলে এমন কিছু কাজ করতে পারতেছে এবং প্রমোট ওয়েকফুলনেস অর্থাৎ জেগে থাকতেছে। হ্যাঁ, এটা হলো তোমার ট্রিপ্টোলিসেন্ট বা পিটোলিসেন্টের কাজ। আর হলো সলরিয়ামফেটল তোমার এনডিআরআই অর্থাৎ রিঅ্যাপটেক ইনহিবিটর, নরএপিনেফ্রিন ডোপামিন রিঅ্যাপটেক ইনহিবিটর। ইনহিবিট করলে পরে তোমার নরএপিনেফ্রিন এবং তোমার ডোপামিন লেভেল বাইরে যেতেছে। এই কারণে তোমার অ্যালার্টনেস এবং স্লিপিনেস কমাইতেছে, ওয়েকনেস থাকতেছে, মানে জেগে থাকতেছে। তোমার ডোপামিন তো তোমার সিম্পেথেটিক অ্যাক্টিভিটি বাড়ায় দেয় না, তো ওই ক্ষেত্রে তখন আর কি অ্যালার্ট থাকতেছে বা জেগে থাকতেছে, ঠিক আছে। তো এই জায়গায় মূলত বললাম কি, মোডাফিনিল এটা মূলত আমরা স্লিপ ডিসঅর্ডার ইউজ করে থাকি। অবস্ট্রাকটিভ স্লিপ ডিসঅর্ডার আছে নার্কোলেপসি, নার্কোলেপসি একদম স্লিপ ডিসঅর্ডার কি হয়, যে কোনো সময় ঘুমিয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমরা এই মোডাফিনিল ড্রাগ অফ চয়েস আমাদের, ঠিক আছে। অ্যাপ্রুভড ড্রাগ হলো এমটিএস দিয়ে মনে রাখবা, মোডাফিনিল, ট্রিপ্টোলিসান, সলরিয়ামফেটল। মোডাফিনিলের ব্রেন অ্যাক্টিভিটি বেশি, এটা আমরা আগে দেখলাম। তারপরে এখন দেখো, মোডাফিনিল বললাম, এখন আমরা পড়বো হলো তোমার অ্যামফেটামিন। কি অ্যামফেটামিন? এখন দেখো অ্যামফেটামিন, অ্যামফেটামিন আমরা তো দেখলাম ব্রেন অ্যাক্টিভিটি পেরিফেরির চেয়ে ব্রেন অ্যাক্টিভিটিটা বেশি। তো ইউজেস দেখো, অ্যামফেটামিনও তোমার অ্যাপিটাইট সাপ্রেস, অ্যাপিটাইট অ্যাপিটাইট কমাইতেছে। তো মূলত অ্যাপিটাইট যখন কমায়, তখন যখন মোটা ব্যক্তি ধরো তারা তোমার অ্যান্টি অ্যান্টি মনে করো অবিসিটি ড্রাগ নেয়, তো ওদের ক্ষুধার যে ওইটা জাগে না। তো এই কারণে এই অ্যাপিটাইট হিসেবে মানে এই অ্যান্টি অবিসিটি ড্রাগ হিসেবে ইউজ করা হয়। এটা এখন ব্যান্ড, এটা ব্যান্ড করা আছে, আমরা পরে দেখবো কেন। দেন দেখো স্লিপ, রিডিউস স্লিপেও ইউজ করা হয় অর্থাৎ নার্কোলেপসি। এটা হলো অফ লেভেল ইউজ। অফ লেভেল ইউজ মানে কি, মানে যেসব ড্রাগ অ্যাপ্রুভ না বাট ইউজ করা যাবে, অ্যাপ্রুভ না কিন্তু বাট ইউজ করা যায়, এটাকে আমরা বলা হয় অফ লেভেল ইউজ। দেন অ্যাটেনশন স্প্যান বাড়াতের ক্ষেত্রে ট্রিট এডিএইচডি, আগেরটার মতনই ট্রিট এডিএইচডি, অ্যাটেনশন স্প্যান বাড়ানোর ক্ষেত্রে এটা ইউজ করে থাকি। তো অ্যামফেটামিনের গ্রুপের মধ্যে কি আছে, ডেক্স অ্যামফেটামিন, মেথ অ্যামফেটামিন এবং লিস ডেক্স অ্যামফেটামিন। কি কি? ডেক্স অ্যামফেটামিন, মেথ অ্যামফেটামিন, লিস ডেক্স অ্যামফেটামিন, এগুলো ইউজ করি, ঠিক আছে। এখন দেখো, এখন অ্যামফেটামিন তো হ্যাঁ ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ক্রস করতেছে, তো স্লিপ এবং স্লিপ কমাইতেছে, রিডিউস স্লিপ এবং অ্যাটেনশন স্প্যানটা বাড়তেছে। এখন কথা হলো, এই যে তোমার অ্যামফেটামিন এই ড্রাগ, এই অ্যামফেটামিন হলো তোমার অ্যামফেটামিনস আর ড্রাগ অফ অ্যাবিউস, অ্যামফেটামিনস আর ড্রাগ অফ অ্যাবিউস। অর্থাৎ এই অ্যামফেটামিনটা তোমার অ্যাবিউজ করা হয়, অর্থাৎ এই অ্যামফেটামিনটাকে তোমার অ্যাবিউজ হিসেবে ইউজ করা হয়। কারণ কারণ এটা তোমার হাইলি একটা অ্যাডিকটিভ ড্রাগ, ঠিক আছে। এটা হাইলি একটা অ্যাডিকটিভ ড্রাগ, এই জন্য ড্রাগ অফ অ্যাবিউজ ইউজ করা হইতেছে। এখন হাইলি অ্যাডিকটিভ ড্রাগের মধ্যে হলো তোমার যে মেথ অ্যামফেটামিন আছে না, এটাই মূলত ইউজ করা হয়। এই যে এটা মেথ অ্যামফেটামিন, বা ফুল নেম যদি বলো সেটা তোমার এমডিএমএ অর্থাৎ মিথাইল ডাইঅক্সি মেথ অ্যামফেটামিন, এমডিএমএ অর্থাৎ মিথাইল ডাইঅক্সি মেথ অ্যামফেটামিন, ঠিক আছে। এই এমডিএমএ এটা হলো মানে অ্যামফেটামিন, ঠিক আছে। তো বাট ক্লিনিক্যালি কিছু ইউজ করা হয়, বাট এটা একটা ড্রাগ অফ অ্যাবিউজ, অর্থাৎ ড্রাগ অফ অ্যাবিউজ হিসেবে ইউজ করা হইতেছে এই অ্যামফেটামিনকে। অর্থাৎ এই অ্যামফেটামিন তোমার পারফরমেন্স ইনহ্যান্সিং ড্রাগ হিসেবে কাজ করতেছে। পারফরমেন্স ইনহ্যান্সিং ড্রাগ মানে কি, আহ ধরো কোন একটা মানে এটা কি বুঝাইতেছে কি, এটা তো অ্যাটেনশন স্প্যান বাড়াইতেছে। হুম, কি করতেছে, অ্যাটেনশন স্প্যান প্রচুর পরিমাণ বাড়িতে সাহায্য করতেছে। তো পারফরমেন্স এনহ্যান্সিং বলতে কি বুঝাইতেছে, ধরো তোমার আগামীকাল ধরো তোমার এক্সাম, আগামীকাল ধরো তোমার এক্সাম। তো
তো এখন তোমার ধরো তুমি সারা রাত পড়তে চাও, বা ধরো তুমি আগে কিছুই পড়ো না এখন পড়তে চাও, এখন এই কারণে ধরো তুমি এই তোমার যদি তোমার এই অ্যাম্ফিটামিন নাও, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার কনসেন্ট্রেশন অনেক গুণ বেড়ে যাবে, অর্থাৎ অ্যাটেনশন স্পেস অনেক গুণ বেড়ে যাবে এবং পড়তে পারবা, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, বাট এটার কিন্তু অনেক সাইড এফেক্ট আছে। সাইড এফেক্ট বলতে এটা কিন্তু তোমার মারাত্মক লেভেলের কার্ডিও টক্সিসিটি প্রডিউস করতে পারে। এই জন্য আর কি এটাকে বলা হয় পারফরমেন্স এনহ্যান্সিং ড্রাগ, বা তোমার এই অ্যাটেনশন স্প্যান বাড়ানোর কারণে ডোপ ড্রাগও বলা হয়। এই তোমার এই যে স্পোর্ট আছে না, স্পোর্টে যে ডোপ টেস্ট করা হয়, এই ড্রাগের ডোপ টেস্ট করা হইতেছে যে তোমার অ্যাম্ফেটামিন নিচ্ছে কি না, ওই তো কিসের কারণে, কারণ অ্যাম্ফেটামিনের তো তার একটা এক্সট্রা বেনিফিট হিসেবে আসতেছে, অর্থাৎ সে তোমার অ্যাটেনশন স্প্যান কোন একটা কাজে আরো বেশি গুণ বাড়তেছে, তো এটা অবশ্যই একটা অ্যাবিউজ কিন্তু। দেন তোমার রেপ ড্রাগও বলা হয়। রেভ মানে কি আসলে? রেভ মানে রেভ পার্টি নামে আলাদা একটা আছে, অর্থাৎ বিভিন্ন বিচে টিচে দেখবা যে রেভ পার্টি হয়, রেভ পার্টি, রেভ না রেভ, আরে রেভ পার্টি, অর্থাৎ কি পার্টি, এটা মানে হলো তোমার এনে সারা রাত ধরে নাচা গানা হাবি জাবি সব হয়। তো এই ক্ষেত্রে তো একটা বিশাল এনার্জি দরকার, মারাত্মক উত্তেজনা দরকার, এই কারণে মনে করছে এই ম্যাথ এমফেটামিন ড্রাগ হিসেবে ইউজ করে সবাই। দেন এক্সট্যাসি বলা হয়, ঠিক আছে। এই জন্য এই যে ব্যান্ড ইন স্পোর্ট, অর্থাৎ এটা এই ডোপ টেস্টই করা হয় এই অ্যাম্ফেটামিনের, এই জন্য এটা কিন্তু স্পোর্টের একটা ব্যান্ড, ঠিক আছে। এটা ইউজ বাই স্মাগলার্স। স্মাগলার্স তো মনে করে যে ম্যাথ এমফেটামিন যেটা আছে এমডিএমএ, অর্থাৎ মিথাইল মিথাইল ডাইঅক্সি ম্যাথ অ্যামফেটামিন, মিথাইল ডাইঅক্সি ম্যাথ অ্যামফেটামিন, এটা মনে করে যে ইউজ করা হয়। হ্যাঁ, স্মাগলাররা মনে করে যে ক্রিস্টাল মেথ, শর্টকাটে ক্রিস্টাল মেথ বলে, বাট কি তোমার রাসায়নিক নাম বা কি কেমিক্যাল নামে যে এমডিএম ফুল নেম বা শর্টকাটে তুমি মেথ অ্যামফেটামিন বলতে পারো। রেপ পার্টিতে আর কি এই ড্রাগটা ইউজ করা হইতেছে, ঠিক আছে। এখন বলতে গেলে মোটামুটি তোমার এগুলা কিন্তু সবই অ্যাবিউজ, কারণ তুমি ড্রাগের মাধ্যমে তোমার অ্যাটেনশন স্প্যান বাড়ায় তুমি পরীক্ষা দিচ্ছ, তারপরে তোমার ডোপ ড্রাগ হিসেবে ইউজ করতেছে, রেপ ড্রাগ এগুলো হিসেবে ইউজ করতেছে, এগুলো সব হলো ড্রাগ অফ অ্যাবিউজ। এখন এফেক্ট অফ অ্যামফেটামিন, এটা ইউজের কারণে তোমার ব্রেনে সিজার এমনকি সাইকোসিস হতে পারে, ঠিক আছে। সিজার এবং সাইকোসিস প্রডিউস হতে পারে এবং হাইলি কার্ডিওটক্সিক, অর্থাৎ ডেথও হইতে পারে, কিন্তু এটা ডেথও হইতে পারে, হাইলি কার্ডিওটক্সিক। সো এসব ড্রাগ ইউজ না করাই বেস্ট। বুঝতে পারছো তো অবশ্যই। এখন দেখো অ্যামফেটামিন যদি পয়জনিং হয়, অ্যামফেটামিন পয়জনিং এর ফিচার হলো তোমার সাইকোসিস, দেন হাইপারটেনশন, গোল্ডেন কালার ইউরিন হবে, ঠিক আছে। ইউরিনের যে কালারটা আছে না, সেটা হলো তোমার গোল্ডেন কালার প্রডিউস হবে। এবং ট্রিটমেন্ট অফ অ্যামফেটামিন পয়জনিং, অ্যামফেটামিন পয়জনিং এর তোমার ট্রিটমেন্ট বলতে এখন এখানে অ্যান্টিডোট হিসেবে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড ইউজ করা হইতেছে, অ্যান্টিডোট হিসেবে কি ইউজ করা হইতেছে? অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। অ্যান্টিডোট হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড তো মনে করে যে ইউরিনারি যে অ্যাসিড, ইউরিনারি মানে ইউরিনকে অ্যাসিডিফিকেশন করে, কি করে? অ্যামোনিয়াম ক্লোরাইড মূলত ইউরিনকে অ্যাসিডিফিকেশন করে, তখন মনে করে যে ইউরিনটা অ্যাসিডিফিকেশন করে, তখন যে অ্যামফেটামিন মূলত একটা বেসিক ড্রাগ, এই অ্যাসিডিকের মধ্যে আয়োনাইজড হয়ে যায়, অ্যামফেটামিনটা আয়োনাইজড হয়ে যাইতেছে, মূলত একটা অ্যামফেটামিন হলো একটা বেসিক ড্রাগ, ঠিক আছে। এই ইউরিনারি অ্যাসিডিফিকেশন করতেছে, তোমার অ্যান্টিডোট হিসেবে দেওয়া হইতেছে অ্যামোনিয়াম ক্লোরাইড, তখন এটা ইউরিনারি অ্যাসিডিফিকেশন করতেছে, অ্যাসিডিফিকেশন করলে এই অ্যামফেটামিন তোমার আয়োনাইজড হয়ে যায়। হ্যাঁ, ইউরিনের তোমার ওই টিউবুলসে আয়োনাইজড হয়ে যায়, যখন অ্যামফেটামিন আয়োনাইজড হয়ে যায় তখন এটা রিনাল টিউবুল থেকে আর তোমার অ্যাবজর্ব হইতে পারে, ঠিক আছে। রিনাল টিউবুল থেকে আর অ্যাবজর্ব হইতে পারে না, যখন এটা অ্যাবজর্ব হইতে পারে না তখন বেশি পরিমাণে অ্যামফেটামিন তোমার ইউরিনের মাধ্যমে বের হয়ে যেতেছে, তখন বেশি পরিমাণে অ্যামফেটামিন তোমার ইউরিনের মাধ্যমে বের হয়ে যেতেছে। অর্থাৎ আমরা তো এটা পড়ছি না, আমাদের জেনারেল ফার্মাতেও পড়ছি যে তোমার রেনাল টিউবুলে যখন কোনো কিছু মানে মূলত লিপিড সলিউবল গুলোই তো রিঅ্যাবজর্ব হয়ে আবার আসতেছে বডিতে ব্যাক করতেছে, কিন্তু তোমার যে আয়োনাইজড গুলো অর্থাৎ পোলার ড্রাগ গুলো এগুলো তো রিঅ্যাবজর্ব হইতে পারতেছে না, অ্যাবজর্ব হইতে পারতেছে না, তো এগুলো তোমার ইউরিনের মাধ্যমে বের হয়ে যাইতেছে। তো অ্যামফেটামিন যখন টক্সিসিটি হইতেছে তোমার এটা ইউরিনের মাধ্যমে এক্সট্রা পরিমাণ যে অ্যামফেটামিন আছে সেটা বের হয়ে গেল, ঠিক আছে। এখন টু কন্ট্রোল সিমটমস, এখন সিমটমস কন্ট্রোল করার জন্য তোমার ক্লোরপ্রোমাজিন ইউজ করা, মানে অ্যামফেটামিনের যে তোমার সিমটমস আছে, অর্থাৎ বেশি পরিমাণ অ্যামফেটামিন তো বডি থেকে পাস আউট হইলো, বাট এই যে সিমটম অর্থাৎ তোমার সাইকোসিস দেন হাইপারটেনশন এগুলো হচ্ছে না, তো এই জন্য তোমার এই ক্লোরপ্রোমাজিন ইউজ করা হয়। এটা তোমার এক ধরনের অ্যান্টিসাইকোটিক প্লাস আলফা ব্লকার, দুইটা হিসেবে কাজ করতে পারে। সেজন্য তোমার সাইকোসিসকে ট্রিট করতেছে এবং তোমার হাইপারটেনশন দুটাকে আর কি ঠিক করে দিচ্ছে। কোনটা? তোমার এই ক্লোর ক্লোরপ্রোমাচিন কি করতেছে? দুটাকে ঠিক করে দিচ্ছে, ঠিক আছে। অ্যান্টিসাইকোটিক প্লাস আলফা ব্লকার।
ঠিক আছে। তো এই হলো তোমার অ্যাম্ফেটামিনের মোটামুটি যা আছে অ্যাম্ফেটামিন সম্পর্কে। ড্রাগ অফ অ্যাবিউজ হিসেবে ইউজ করা হচ্ছে, এটা হলো তোমার সাইড এফেক্ট। এটা হলো তোমার অ্যাম্ফেটামিন পয়জনিং কি কি ফিচার প্রডিউস হইতেছে এবং অ্যাম্ফেটামিন পয়জনিং এ কিভাবে আর কি ট্রিটমেন্ট হইতেছে অ্যামোনিয়াম ক্লোরাইডের মাধ্যমে। আর এটা হলো তোমার সিমটমস দিয়ে প্রডিউস হচ্ছে, সিমটমস কে কন্ট্রোলের জন্য তোমার ক্লোরোপ্রোমাইজিন ইউজ করা হইতেছে। এখন দেখো, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অর্থাৎ এডিএইচডি। এখন এটা মূলত এটা কি মূলত জিনিসটা কি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার কাইনেটিক বা হাইপার অ্যাক্টিভিটি সেম ডিসঅর্ডার। মূলত এটা মনে হয় শিশুদের দেখা যায়, অর্থাৎ তাদের কোনো একটা কিছুতে মনে করো যে অ্যাটেনশন দেখাই যায় না, মানে অ্যাটেনশন খুবই কম। 5 মিনিট 2 মিনিট কোন একটা কাজ, মানে শিশুদের মোটামুটি ধরো তুমি একটা খেলনা দিলা, ওই একটা খেলনা দিয়ে মনে করো সর্বোচ্চ 2 মিনিট 3 মিনিট খেলতে পারতেছে, বেশিক্ষণ পারতেছে না, ওদের অ্যাটেনশন ওটা প্রতি নতুন আরেকটা কিছু লাগবে, এরকম আবার আরেকটা কিছু লাগবে, এরকম আর কি ওদের অ্যাটেনশন ডেফিসিয়েন্ট খুবই। এবং মনে করো যে খুবই হাইপার অ্যাক্টিভিটি, মানে মুভমেন্ট অনেক বেশি, মুভমেন্ট বেশি বলতে এই যে তোমার ই করতেছে, একটার প্রতি তোমার অ্যাটেনশন থাকতেছে না আরেকটার প্রতি যাইতেছে, এরকম আর কি বিষয়তেছে। এখন এটার জন্য মনে করতে ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্টের মধ্যে ফার্স্ট লাইন যেটা সেটা হলো তোমার কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, অর্থাৎ মানে বোঝানোর মাধ্যমে, অর্থাৎ বিহেভিয়ারাল চেঞ্জের মাধ্যমে, বোঝানোর মাধ্যমে আর কি এটা করতে হবে, মানে শিশুদেরকে বুঝাইতে হবে, ই করতে হবে, না বুঝলেও মানে যেভাবে বিহেভিয়ারাল থেরাপি আগে দিতে হবে। এখন যদি বিহেভিয়ারাল থেরাপিটা তোমার যদি ফেল হয় তখন মেডিকেল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে ড্রাগ অফ চয়েস হলো তোমার মিথাইল ফেনিডেট। কি ড্রাগ অফ চয়েসটা হলো তোমার মিথাইল ফেনিডেট। কি ড্রাগ অফ চয়েস হলো মিথাইল ফেনিডেট। মিথাইল ফেনিডেট হলো তোমার এনডিআর অর্থাৎ নরপিনিক ডোপামিন রিঅ্যাপটেক ইনহিবিটর করতেছে এবং তোমার অ্যাটেনশন স্প্যানটা বাড়ায় দিচ্ছে। এবং অ্যাটেনশন স্প্যান বাড়ায় দিলে কোনো কাজেও মনে করো যে অ্যাটেনশন আসতেছে, তো এই ক্ষেত্রে তোমার একাডেমিক পারফরমেন্স, মানে ওই পড়াশোনার ক্ষেত্রে বোঝাচ্ছে তোমার একাডেমিক পারফরমেন্সে আর কি ভালো এফেক্ট আসতেছে। ঠিক আছে, ড্রাগ অফ চয়েস হলো তোমার মিথাইল ফেনিডেট। এখন দেখো ড্রাগস অফ এডিএসডি। এখন এডিএসডি এর ক্ষেত্রে কিছু ড্রাগ আছে তোমার স্টিমুলেন্ট এবং কিছু আছে তোমার নন স্টিমুলেন্ট। ঠিক আছে, এখন স্টিমুলেন্ট ড্রাগ যেগুলো মানে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়াই দিবে ব্রেনে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা ব্রেনে বাড়াই দেবে, সেটা হলো তোমার স্টিমুলেন্ট ড্রাগ। ঠিক আছে, অ্যাটেনশন স্প্যান ইমপ্রুভে সাহায্য করতেছে। এর মধ্যে তোমার আছে ড্রাগ অফ চয়েস হলো মিথাইল ফেনিডেট। অ্যামফেটামিন ইউজ করা যাবে, অ্যামফেটামিন ইউজ করা যাবে, তবে ড্রাগ অফ চয়েস মিথাইল ফেনিডেট। তো এখন এখন একটা সাইড এফেক্ট আছে, অর্থাৎ অনেকের আছে তোমার মানে এই স্টিমুলেন্ট ড্রাগ, এটা তো তোমার মনে করে যে ব্রেনে স্টিমুলেট করতেছে, স্টিমুলেন্ট ড্রাগ, তো এগুলো মনে করে যে হাইপার অ্যাক্টিভিটি অনেক পরিমাণে বাড়াই দেয়। হাইপার অ্যাক্টিভিটি তোমার এটা কিন্তু মানে সাইড এফেক্ট হিসেবে হাইপার অ্যাক্টিভিটি অনেক পরিমাণে বাড়াই দিচ্ছে। যখন এক্সেসিভ মুভমেন্ট বা হাইপার অ্যাক্টিভিটি হইতেছে তখন হাইপার কাইনেসিয়া প্রডিউস করেছে, এবং এটাকে বলতেছে তোমার টিক্স। এটাকে কি বলতেছে, ট্রিক্স, অর্থাৎ স্টিমুলেন্ট ড্রাগ যখন এই টিক্স প্রডিউস করতেছে, অর্থাৎ তোমার টিক্স হলো হঠাৎ অপ্রত্যাশিত মানে যাই হোক মুভমেন্ট, মানে চেষ্টা করলে কিছু সময়ের জন্য থামাতে পারে বাট পরে আবার ফিরে আসে, এরকম মানে হাইপার মুভমেন্ট বোঝাইতেছে এরকম। ঠিক আছে, হাইপার মুভমেন্ট বোঝাইতেছে, এটাকে বলতেছিল তোমার টিক্স। তো এই ক্ষেত্রে স্টিমুলেন্ট ড্রাগ আমরা ইউজ করবো না, এক্ষেত্রে আমরা যাবো হলো নন স্টিমুলেন্টের দিকে। কোথায় যাবো, নন স্টিমুলেন্ট। প্রেফার্ড ইন এডিএসডি এবং টিক্স বা টয়েড সিনড্রোম যাতে থাকবে কারণ তাদের ক্ষেত্রে আমরা নন স্টিমুলেন্ট ড্রাগ ইউজ করবো। তো এই ক্ষেত্রে কি ইউজ করা হইতেছে, অ্যাটোমোক্সিটিন অর্থাৎ নরএপিনেফ্রিন রিঅ্যাপটেক ইনহিবিটর, অ্যাটোমোক্সিটিন অথবা ক্লোনিডিন বা গুয়ানফেসিন আলফা 2 অ্যাগনিস্ট। এরা ক্লোনিডিন বা গুয়ানফেসিন এরা হচ্ছে আলফা 2 অ্যাগনিস্ট, বা অ্যাটোমোক্সিটিন অর্থাৎ নন স্টিমুলেন্ট হিসেবে অ্যাটোমোক্সিটিন ড্রাগ আমরা ইউজ করব। ঠিক আছে, অর্থাৎ ড্রাগস ফর এডিএইচডি স্টিমুলেন্ট আছে, নন স্টিমুলেন্ট আছে। স্টিমুলেন্ট তোমার ব্রেনে এফেক্ট স্টিমুলেটিং ড্রাগ হিসেবে কাজ করতেছে, তো এক্ষেত্রে তোমার মিথাইল ফেনিডেট আর হলো অ্যামফেটামিন। তো যাদের ক্ষেত্রে মনে হচ্ছে সাইড এফেক্ট হিসেবে তোমার হাইপার কাইনেসিয়া দেখা যেতেছে অর্থাৎ টিক্স প্রডিউস করতেছে, তাদের ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো না, তাদের ক্ষেত্রে আমরা চলে যাবো নন স্টিমুলেন্টে। এক্ষেত্রে রয়েছে তোমার অ্যাটোমোক্সিটিন বা ক্লোনিডিন বা গুয়ানফেসিন ড্রাগ আছে। এখন দেখো মানে এখানে আমি পার্থক্য দিচ্ছি অ্যাটোমোক্সিটিন আর হলো মিথাইল ফেনিডেটের মধ্যে। তো আসলে কি মিথাইল ফেনিডেট যেটা স্টিমুলেন্ট এটা মূলত 1-2 ঘন্টায় কাজ করে, এবং এটা অ্যাটোমোক্সিটিন যেটা নন স্টিমুলেন্ট এটা কিন্তু ধীরে ধীরে খুব ধীরে ধীরে কাজ করে। তোমরা জাস্ট পার্থক্যটা একবার দেখবা, এই জন্য আমি অ্যাড করছি। মনে করো যে অনেক সময় মিথাইল ফেনিডেট দেওয়া হয় কারণ তাড়াতাড়ি কাজ করে কিন্তু সাইড এফেক্ট হয়, মানে স্টিমুলেন্ট ড্রাগ তো সেখানে হাইপার কাইনেসিয়া বেশি প্রডিউস করতে পারে, এই কারণে অ্যাটোমোক্সিটিন দেওয়া হয় পরে। ঠিক আছে, যদি শুধু এডিএসডি থাকে এবং দেওয়ার পরে কোনো সাইড এফেক্ট হইতেছে না, এই ক্ষেত্রে আমরা মিথাইল ফেনিডেট ইউজ করব। এবং এডিএসডির সাথে যদি টিক্স প্রডিউস করে বা টিক্স থাকে তো এই ক্ষেত্রে আমরা অ্যাটোমোক্সিটিন বা ক্লোনিডিন বা গুয়ানফেসিন ইউজ করবো, যাতে টিক্স না হয় আর কি বা টিক্স না বাড়ে আর কি। ঠিক আছে,
এটা হলো তোমার এডিএসডি। হ্যাঁ, এখন আমরা পড়বো হলো টাইরামিন। টাইরামিন, ঠিক আছে, মোডাফিনিল দেখলাম, অ্যামফেটামিন দেখলাম, এখন দেখবো টাইরামিন। টাইরামিন দেখো কি। টাইরামিন হলো একটি ন্যাচারালি অকারিং মোনোঅ্যামাইন কম্পাউন্ড। এটা কিন্তু কোনো ড্রাগ না, এটা ন্যাচারালি পাওয়া যাইতেছে, যা আমাদের খাবারে পাওয়া যায় এবং ক্যাটেকোলামিন সিনথেসিসে সাহায্য করে, ঠিক আছে, টাইরামিনটা। তো এটা ন্যাচারালি একটা কম্পাউন্ড, মোনোঅ্যামাইন কম্পাউন্ড, কিন্তু এটা ক্যাটেকোলামিন সিনথেসিসে সাহায্য মানে রিলিজে বাড়াতে, ক্যাটেকোলামিন রিলিজটা খুব বেশি পরিমাণে বাড়াইতে পারে। বাট এটা কোনো ড্রাগ না। এখন এটা খাবারে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? রেড ওয়াইন, চিজ এবং মিটে, এইসবে মনে করি যে টাইরামিনটা পাওয়া যায়। বাট এটা বাড়াইতেছে, ঠিক আছে, বাট টাইরামিন যদি আমাদের বডিতে যায়, প্রচুর পরিমাণ যদি নরএপিনেফ্রিন ডোপামিন রিলিজ হয়, তো বডিতে স্বাভাবিকভাবে সমস্যা দেখা দেবে। তো এই কারণে টাইরামিন কিন্তু ন্যাচারালি ডিগ্রেডেড হয়ে যায়। ডিগ্রেডেড হয় মোনোঅ্যামাইন অক্সিডেজ দ্বারা। আমাদের যে জিআইটি আছে, জিআইটি তে আছে মোনোঅ্যামাইন অক্সিডেজ। এই মোনোঅ্যামাইন অক্সিডেজ এর টাইরামিনকে তোমার ডিগ্রেডেড করে দেয়, ডিগ্রেডেড করে দেয় জিআইটি তে। তো এটা কোনো ফাংশন প্রডিউস হয় না। কিন্তু কিন্তু যদি টাইরামিন রিচ ফুড এবং সাথে মোনোঅ্যামাইন, অর্থাৎ ফেনেলজেন অথবা মোনোঅ্যামাইন ইনহিবিটর, ঠিক আছে, ফেনেলজেন কেউ ড্রাগ খায় এবং সে ফেনেলজেন ড্রাগ খায় এবং সে সাথে যদি প্রচুর পরিমাণে চিজ মিট খায়, তো ফেনেলজেন হলো তোমার মোনোঅ্যামাইন এ, মোনোঅ্যামাইন অ্যামিনো অক্সিডেজ, অর্থাৎ মোনোঅ্যামাইন অক্সিডেজ এটা ইনহিবিট করে দিয়েছে, এটা কাজ করতে পারতেছে না। তো ওই ক্ষেত্রে সে যদি তোমার প্রচুর পরিমাণে চিজ বা মিট খায়, তো মোনোঅ্যামাইন যখন কাজ করতে পারবে না, টাইরামিন তার বডিতে প্রবেশ করবে। অর্থাৎ ফেনেলজেন ড্রাগ হলো কি, ফেনেলজেন কেউ যদি ফেনেলজেন নেয় এবং সাথে প্রচুর পরিমাণে চিজ বা তোমার মিট বা রেড ওয়াইন খায়, তো বডিতে কি প্রবেশ করবে? টাইরামিন। তো মোনোঅ্যামাইন এ এনজাইম যেটা আছে, এটা ক্যান ওয়ার্ক, কাজ করতে পারবে না। টাইরামিন গেটস অ্যাবজর্ব, টাইরামিন কি হবে? অ্যাবজর্ব হবে এবং রিলিজ অফ নরএপিনেফ্রিন, প্রচুর পরিমাণে নরএপিনেফ্রিন প্রডিউস করবে এবং স্টিমুলেট আলফা ওয়ান রিসেপ্টর এবং ভেসোকনস্ট্রিকশন এবং বিপি প্রচুর পরিমাণে বেড়ে যাবে, যেটাকে বলে তোমার হাইপারটেনসিভ ক্রাইসিস। বিপি প্রচুর পরিমাণে বেড়ে যাবে, যেটাকে বলে তোমার হাইপারটেনসিভ ক্রাইসিস, ঠিক আছে। অর্থাৎ তোমার কত, 220 এমএম, এই যে সাডেনলি তোমার 220 এমএম এইচজি বিপি ব্লাড প্রেশার বাড়িয়ে যাবে। কারণ হলো তোমার ভেসো কনস্ট্রিকশন হইতেছে, এই যে তোমার নরএপিনেফ্রিন রিলিজ হইতেছে, আলফা ওয়ান কে স্টিমুলেট করতেছে, আলফা ওয়ান থেকে ব্লাড ভেসেল ভেসো কনস্ট্রিকশন গুলো বিপি বাড়ায় যেতেছে। তো এই সার্কামস্টেন্স কে বলা হয় তোমার হাইপারটেনসিভ ক্রাইসিস। এবং এই জিনিসটার নাম হলো তোমার চিজ রিয়াকশন। এটা হলো তোমার চিজ রিয়াকশন নামে পরিচিত। চিজ রিয়াকশন মানে, প্রচুর ধরো তোমার কোনো এক বন্ধু তোমার ফেনিলজিন খায়, অর্থাৎ এটা হলো তোমার অ্যান্টি অ্যান্টি সাইকোটিক ড্রাগ, অর্থাৎ অ্যান্টি সাইকোটিক এর ড্রাগ নেয়, নিলে পরে তোমার কি ম্যাও এ হ্যাবিট হয়ে গেল। এখন তুমি ওর সাথে গেছো তোমার কোনো রেস্টুরেন্টে, ওর মধ্যে তুমি যা ধরো পিৎজা অর্ডার দিছো উইথ এক্সট্রা চিজের সাথে পিৎজা অর্ডার দিছো, কারণ সাথে সাথে যখন খাবে, তো টায়ারামিন বডিতে মানে প্রবেশ করে, টায়ারামিন যখন প্রবেশ করে সাডেনলি তোমার ভেসো কনস্ট্রিকশন বেড়ে যাবে, বিপি ভেসো কনস্ট্রিকশন হবে, প্রচুর পরিমাণে বিপি বেড়ে যাবে, হাইপারটেনসিভ ক্রাইসিস প্রডিউস করবে। তো এই জিনিসটা তোমার চিজ রিয়াকশন নামে পরিচিত। এবং এক্ষেত্রে ট্রিটমেন্ট আমাদের ড্রাগ অফ চয়েস হলো ফেন্টলামিন, অর্থাৎ আলফা ব্লকার। অর্থাৎ এই যে আলফা ব্লকার, বিটা ব্লকার, এগুলো আমরা পরের লেকচারে দেখবো। তো এখানে ড্রাগ অফ চয়েস হলো আমার এই যে হাইপারটেনসিভ ক্রাইসিস, প্রচুর পরিমাণে সাডেনলি তোমার ব্লাড প্রেশার বেড়ে গেল না, আর হাইপারটেনসিভ ক্রাইসিস বলতেছে, এক্ষেত্রে আমরা ফেন্টলামিন ড্রাগ ইউজ করে থাকি। এটা এক ধরনের আলফা ব্লকার, ঠিক আছে। তো টাইরামিনটা কি, ন্যাচারালি মোনোঅ্যামাইন কম্পাউন্ড, ন্যাচারালি মোনোঅ্যামাইন কম্পাউন্ড, বডিতে ঢুকলে জিআইটি তে মেও এ আছে, অর্থাৎ মোনোঅ্যামাইন অক্সিডেজ এনজাইম আছে, এ ভেঙে দিচ্ছে, সমস্যা হইতেছে। বাট কোনো কারণে যদি কেউ ফেনাইলজিন নেয়, তার ক্ষেত্রে মেওটা ইনহিবিট হইতে পারতেছে না। ইনহিবিট না হলে তুমি টাইরামিন যখন খাইতেছো, সরি টাইরামিন বলছেন, মিট চিজ যখন খাইতেছো, বডিতে প্রবেশ করতেছে, যখন বডিতে প্রবেশ করতেছে মেও কাজ করতে পারতেছে। তো টাইরামিন তোমার ওর কাজ করতেছে, ও নরএপিনেফ্রিন বাড়িয়ে দিচ্ছে প্রচুর পরিমাণে, বিপি বাড়তেছে, হাইপারটেনসিভ ক্রাইসিস প্রডিউস করতেছে। যখন ক্রাইসিস প্রডিউস করতেছে, এই জিনিসগুলো পুরোটাই তোমার চিজ রিয়াকশন নামে পরিচিত। এবং এটা ট্রিটমেন্ট করা হয় তোমার ফ্যান্টোলামিন আলফা ব্লকারের মাধ্যমে। আলফা ব্লক করলে তোমার বিপিটা ওই ইয়েতে কাজ করতে পারতেছে না, তোমার স্টিমুলেট করতে পারতেছে, তো আলফা ব্লকার ইউজ করা হইতেছে। আলফা ব্লকার, বিটা ব্লকার, এগুলা পরবর্তী লেকচারে আরো ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এগুলা গেল আমাদের ইনডাইরেক্ট যে অ্যাক্টিং ড্রাগ গুলো আছে, সেই ইনডাইরেক্ট অ্যাক্টিং ড্রাগ গুলো গেল। এখন আসলে তোমার মিক্স অ্যাক্টিং ড্রাগ আমাদের বডিতে বোথ এফেক্ট প্রডিউস করতে পারে। এখন বোথ এফেক্টই, ধরো নরএপিনেফ্রিন মিক্স অ্যাক্টিং ড্রাগ কি করতে পারে, তোমার
ডাইরেক্টলি করতে পারে, অর্থাৎ নরএপিনেফ্রিনকে ডাইরেক্ট রিলিজ করে তোমার যে রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরে তোমার ডাইরেক্টলি তোমার কাজ করাতে পারে। আলফা বিটা রিসেপ্টর ডাইরেক্টলি একদম প্রডিউস করতে পারে, অথবা তোমার ইনডাইরেক্টলি যে এই জায়গায় তোমার ইনডাইরেক্টলি তোমার বাইন্ড করে, যে তোমার মেকানিজম ইনডাইরেক্টলি যে মেকানিজম গুলো বললাম না, সেভাবে তোমার ইনডাইরেক্টলিও তোমার ভিতরে ঢুকে মানে ভিতরে ঢুকে তোমার নরএপিনেফ্রিনটাকে রিলিজ করে দিতে পারে। ঠিক আছে, মানে বুথ এফেক্টে আর কি কাজ করতে পারতেছে তোমার এই মিক্সড অ্যাক্টিং ড্রাগটা। ঠিক আছে, বোথ এফেক্টেই কাজ করতে পারতেছে। এখন মিক্সড এফেক্টিং ড্রাগের মধ্যে কি কি আছে তোমার, মিফেন্টামিন আছে আর হলো এফেড্রিন আছে। কি আছে? মিফেন্টামিন আর হলো এফেড্রিন, এই দুটা ড্রাগ আছে, মিফেন্টামিন আর এফেড্রিন। তো দেখো মিফেন্টামিনটা দেখো, মিফেন্টামিনটা মনে করো যে অ্যান্টি অবেসিটি ড্রাগ হিসেবে অ্যাপ্রুভ করা যায়, ইউজ করা হয় মূলত অ্যান্টি অবেসিটি ড্রাগ হিসেবে, অর্থাৎ সাপ্রেস করতেছেন অ্যাপিটাইটকে। আর ভেসোপ্রেসর ইউজড ইন হাইপারটেনশন। হাইপারটেনশনে ভেসোপ্রেসর একটা গ্রুপ অফ ড্রাগ ইউজ করা হয়। তো ভেসোপ্রেসর ইউজ করা হচ্ছে তোমার ইউজড ইন হাইপারটেনশন। ঠিক আছে, মানে এক কথায় তোমার মিফেন্টামিনটা তোমার অ্যান্টি অবেসিটি এবং হাইপারটেনশন ইউজ করা হইতেছে। ঠিক আছে, হাইপোটেনশন। তো দেখো আমরা এখন কিছু অ্যান্টি অবেসিটি ড্রাগ দেখি। এগুলা তো তোমাদের মানে লাগবে না, জাস্ট জানার জন্য করে রাখো। তো দেখো অ্যান্টি অবেসিটি ড্রাগের মধ্যে আছে তোমার মিফেন্টারমিন এবং সাথে টপিরামেট, এই দুটো একসাথে দেওয়া হয়, মিফেন্টারমিন এবং টপিরামেট। কি? মিফেন্টারমিন এবং টপিরামেট। মিফেন্টারমিন তোমার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ায় দিচ্ছে এবং অ্যাপিটাইট যেটা আছে সাপ্রেস করতেছে। এটা তোমাদের কিন্তু এগুলা মানে আগে আমি অনেকবার বলছি, এগুলা তো তোমার এই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির মধ্যেই তোমার কাজ করতেছে। যখন তুমি স্ট্রেস সিচুয়েশন থাকো, যখন তোমার খুব দৌড়ানি দিচ্ছে, তুমি তো তখন আসো অন্য ইয়েতে, তো ওই সময় তো তোমার কখনোই অ্যাপিটাইট লাগবে না, ক্ষুধা লাগবে না, এসব ড্রাগও এই অ্যাক্টিভিটির উপরেই ডিপেন্ড করতেছে। তো সাপ্রেস অ্যাপিটাইট। তো তোমার এখানে যখন তুমি দৌড়াইতেছো তখন কি তোমার ক্ষুধা লাগবে? জীবন না, তোমার তখন দৌড়াতেই হবে, টান বাঁচানো খরচ তখন। তো এই ক্ষেত্রে সাপ্রেস, তো ওই সময় তো কখনো ক্ষুধা লাগবে না, এই জন্য সাপ্রেস অ্যাপটাইট সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ার মতো অ্যাপটাইটকে সাপ্রেস করতেছে। দেন টপিরামেট, এটা হলো তোমার একটা অ্যান্টি অ্যাপলেটিক ড্রাগ এবং সাপ্রেস, এটা সাপ্রেস অ্যাপিটাইট, এটাও অ্যাপটাইটকে সাপ্রেস করতেছে। এই জন্য তোমার মিফেন্টামিন এবং টপিরামেট দুটো একসাথে ইউজ করা হয় অ্যান্টি অবেসিটি ড্রাগ হিসেবে। দেন বিপ্রো বি- বিপ্রোপিয়ন বা তোমার জনিসেমাইড, বিপ্রোপিয়ন এবং জনিসেমাইড, এটাও তোমার সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়াতেছে এবং অ্যাপিটাইটকে সাপ্রেস করতেছে। এবং জনিসেমাইড এটাও তোমার অ্যান্টি অ্যাপলেটিক ড্রাগ, এটাও তোমার সাপ্রেস অ্যাপিটাইট। ঠিক আছে, অর্থাৎ কোন অ্যান্টি অ্যাপলেটিক ড্রাগ অ্যান্টি অবেসিটি হিসেবে ইউজ করা হয়? টপিরামিড আর হলো জনিসামাইড। এটা মনে রাখবো যে কোন দুইটা অ্যান্টি অ্যাপলেটিক ড্রাগ অ্যান্টি অবেসিটি ড্রাগ হিসেবে ইউজ করা হয়, টপিরামিড এবং জনিসামাইড, টপিরামিড এবং জনিসামাইড। ঠিক আছে, এই যে তোমার মিফেন্টারমিন আর টপিরামিড একসাথে ইউজ করা হইতেছে, এবং বিপ্রোভিয়ন এবং জনিসামাইড। আরেকটা হচ্ছে বিপ্রোভিয়নের সাথে তোমার ন্যালট্রেক্সন ইউজ করা হয়। কি? বিপ্রোপিয়নের সাথে তোমার ন্যালট্রেক্সন ইউজ করা হয়, বিপ্রোপিয়নের সাথে তোমার ন্যালট্রেক্সন ইউজ করা হয়। এটা হলো তোমার অপিওয়েড অ্যান্টাগনিস্ট। কি? এটা হলো তোমার অপিওয়েড অ্যান্টাগনিস্ট এবং এটাও তোমার এই অ্যাপিটাইট অ্যাপিটাইটকে সাপ্রেস করতেছে। ঠিক আছে, এগুলো জাস্ট একবার করে দেখলেই হবে, আর কি আর ডিটেলস লাগবে না আসলে। কিন্তু এখন কিছু মনে করো ডায়াবেটিস মেলাইটাসে কিছু ড্রাগ ইউজ করা হয়, তো ওই ড্রাগ গুলো আবার তোমার ওয়েট লসে সাহায্য করে। ঠিক আছে, যেমন তোমার লিরাগ্লুটাইড, সিমাগ্লুটাইড এবং টেটজেপেটাইড টেটজেপেটাইড। ঠিক আছে, এগুলো তোমার কিভাবে কাজ করতেছে? তোমার GLP-1 অ্যাগনিস্ট, অর্থাৎ গ্লুকাগন লাইক পেপটাইডকে তোমার অ্যাগনিস্ট ড্রাগ, এবং এগুলো তোমার সাপ্রেস করতেছে, অর্থাৎ অ্যাপিটাইটকে তোমার সাপ্রেস করতেছে। ঠিক আছে, জাস্ট নামগুলো মনে রাখবা, লিরাগ্লুটাইড, সিমাগ্লুটাইড, টেটজেপেটাইড। তো এই ক্ষেত্রে মনে করছো মোস্ট এফেক্টিভ, অর্থাৎ সিমাগ্লুটাইড আর টেটজেপেটাইড, অর্থাৎ 30% ওয়েট লস করতে পারে। কি করতে পারে? 30% ওয়েট লস করতে পারে। অর্থাৎ এই দুটো ড্রাগ হলো মোস্ট এফেক্টিভ অ্যান্টি অবেসিটি হিসেবে বা তোমার ওয়েট লসের ক্ষেত্রে। ঠিক আছে, এগুলা একবার করে জাস্ট দেখবা, আর কিছুই না। এখন দেখো এফেড্রিন, হলো তোমার মিফেন্টামিন তো গেল, এখন দেখো এফেড্রিন। তো এফেড্রিনটা দেখো, এটা তো মিক্সড অ্যাক্টিং ড্রাগ, স্টিমুলেট বোথ আলফা অ্যান্ড বিটা রিসেপ্টর, রিলিজ অফ অ্যামাইন্স অর্থাৎ নরএপিনেফ্রিন রিলিজে সাহায্য করতেছে। এখন ইউজ দেখো ভেসোপ্রেসর হিসেবে, অর্থাৎ হাইপোটেনশন ইন প্রেগনেন্সি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমি ভিডিও শুরুতেও দেখো বলছিলাম, ভেসোপ্রেসর হিসেবে ইউজ করতেছে। এবং হাইপোটেনশন ইন প্রেগনেন্সির ক্ষেত্রে এফেড্রিন ড্রাগ অফ চয়েস কিন্তু। ব্রঙ্কোডাইলেটর ক্রিয়েট অ্যাসমা
এখন এত বেশি ইউজ করা হয় না, এবং ন্যাচারাল ডিকনজেস্টেশন ইউজ করা হয়। যখন আমরা পড়ছি হয়তো দেখছি সাইড সিটেশন প্রডিউস করতেছে। কি প্রডিউস করতেছে? সিটেশন। এখন এফেড্রিনে দেখো এটার স্টেরোআইসোমার আছে কিছু, অর্থাৎ তোমার সিউডোএফেড্রিন এবং নরএফেড্রিন। সিউডোএফেড্রিন আর হলো তোমার নরএফেড্রিন, অর্থাৎ স্টেরোআইসোমার অফ এফেড্রিন, ঠিক আছে? তো সিউডোএফেড্রিন তোমার ব্রেইনে এন্ট্রি, মানে আর কি এটার অ্যাডভান্টেজটা কি? এটা হলো ব্রেনে এন্ট্রি কম ঘটতেছে, আর এটার মধ্যে প্রচুর পরিমাণে ব্রেন এন্ট্রি করতেছে। তোমার নরএফেড্রিন এর প্রচুর পরিমাণে ব্রেন এন্ট্রি হচ্ছে, এটা তোমার ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে? তো এটা হলো তোমার ইউজড অ্যাজ নেদাল ডিকনজেস্টেন্ট, নেদাল ডিকনজেস্টেন্ট হিসেবে ইউজ করা হইতেছে, প্রেফার করা হয় সিউডোএফেড্রিনকে। তো এটা মূলত তোমার সিউডোএফেড্রিন তোমার ব্রেন এন্ট্রি কম করতেছে এবং সিডেটিভ কম করতেছে। নর্মালি সাইড এফেক্ট হিসেবে সিডেশন প্রডিউস করতেছে। তো এই জন্য নেজাল ডিকনজেস্টেন্ট হিসেবে প্রেফার্ড আছে সিউডোএফেড্রিন। কিন্তু তোমার নরএফেড্রিন যেটা তোমার ব্রেন এন্ট্রি অনেক বেশি করতেছে এবং হেমোরেজিক স্ট্রোক হতে পারে, অর্থাৎ ব্রেনের যে ব্লাড ভেসেল রাপচার হয়ে যেতে পারে, কারণ প্রচুর পরিমাণে ব্রেন এন্ট্রি ঘটার কারণে। এই জন্য এটা এখন ব্যান্ড, ঠিক আছে? এসব ড্রাগ, এসব জাস্ট তুমি জাস্ট দেখবা আর হালকা পাতলা ফাংশন গুলো দেখবে, তাহলেই হবে, ঠিক আছে? তো এখন যেটা দেখাবো সেটা হলো আসলে তোমার এই গাইডে, মানে এগুলা তো দেখাইছিলাম ডোপামিন, ডো ভিটামিন, আগের ভিডিওতে হয়তো দেখছো। এখানে প্যারানাইট্রেশন এগুলো বলছি আমি, আজকের মতো আমরা ডিটেলসে পড়বো। তারপরে স্যালোমেট্রল যাই বলে অ্যাস্থমা, এটা আমি দেখাচ্ছি অক্সিমেটাজোলিন, তোমার যে নেজাল ডিকনগেস্টেন্ট হিসেবে আমরা ইউজ করতেছি। এখানে জাস্ট রিডিং দিবা, ঠিক আছে? আমি জাস্ট এখন গাইড থেকে তোমাদের জাস্ট জিনিসগুলো ধরাই দিচ্ছি, মানে তোমার কিভাবে কোন টুকু আর কি করবা, ঠিক আছে? আলফা মিথাইল ডোপা, এটা আমি পরে লেকচারে এলে শুট করছি, বুঝছো? আলফা মিথাইল ডোপা বলো, ক্লোরানিডিন, এই দুটো আসলে আলফা 2A অ্যাগোনিস্ট। ওটা ওই লেকচারে আমি ডিটেলসে পড়াবো, ঠিক আছে? তো প্যারানের কিছুই নাই। এটা মানে এই ভিডিও দেখে করলে পরে এটা আপাতত স্কিপ রাখতে পারো, পরের ভিডিও দেখে পরে এটা তুমি করতে পারবা, সমস্যা নাই। আলফা মিথাইল ডোপা আর ক্লোরানিডিন, এই দুটো আলফা 2 অ্যাগোনিস্ট। এই যে একটু আগে মাত্র যেটা পারলাম, এফেড্রিন এবং সিউডোএফেড্রিন, এখান থেকে তোমরা জাস্ট রিডিং দিবা, কিছুই না, তোমাদের রিডিং দিতে হবে, মোটামুটি জাস্ট রিডিং দেওয়া। এগুলো তোমরা বইও পাবো, তোমরা চাইলে বইও তুমি রিডিং দিতে পারো, ঠিক আছে? আমি বই থেকে দেখা দিচ্ছি, বাট তোমরা, আমি জানি এটা পড়বার জন্য আমি এখান থেকে ধরে দিচ্ছি জিনিসগুলো, ঠিক আছে? জাস্ট রিডিং দেবো, এগুলো তোমাদের এক্সামে এত লাগবে না, জাস্ট জিনিসগুলো জানার জন্য জাস্ট রিডিং দিবা। ফিনাইলেফ্রিন রিডিং দিবা, ঠিক আছে? যে অ্যামফিটামিন, অ্যামফিটামিন একটু আগে যেটা দেখালাম অ্যামফিটামিন, জাস্ট রিডিং মারবা, আর কিছু নাই। সিম্পেথেট নেক্সট চ্যাপ্টার তো তোমার, হ্যাঁ নেক্সট আমরা তোমার আলফা ব্লকার, বিটা ব্লকার এগুলা পড়বো, তাহলে তোমার আমাদের অ্যাড্রিনার্জিক মোটামুটি শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর তারপর বইয়ের মধ্যে দেখো, বইয়ের মধ্যে এই যে তোমার এই অ্যামফিটামিন, তারপর তোমার টাইরামিন, এই যে কোকেন, তোমার কি ইনডাইরেক্ট অ্যাক্টিং যে ড্রাগ গুলো আছে রিডিং দিবা, আর মিক্সড অ্যাক্টিং ড্রাগ গুলো আছে জাস্ট রিডিং দিবা। আমি লিপিন কর থেকে দেখালাম, আর ওই যে ওই পিডিএফ এর কিছু ফিগার অ্যাড করা আছে হয়তো বা দেখছো। তো লিপিন করটা পুরোপুরি পড়ার চেষ্টা করো, ঠিক আছে? আমি গাইড থেকে কিছুটা ধরাই দিলাম যাতে তোমরা লাইন ঘাট গুলো বুঝতে পারো। আর এটুকু আপাতত তোমার এই আমাদের যে অ্যাগোনিস্ট গুলো শেষ হলো, আগামী লেকচার হবে অ্যান্টাগনিস্টের উপরে, অর্থাৎ আলফা গ্লুকার, বিটা গ্লুকার, এগুলার ডিটেলস দেখবো, এগুলার ইউজেস দেখবো, ঠিক আছে? তো আপাতত এইটুকুই, দেখো তাহলে।